এটা ভালো, ডেট চেঞ্জ থাকে, সালটা চেঞ্জ করে দিলা। আরে এসটিএমএল সিএসএস এর প্রজেক্ট করতে তো মজা, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। না আমি না কি বুঝতেছেন, যে পারে না তার সর্বপ্রথম একটা মেন্টালিটি নেন, যে পারে সে সময় কম দিবে, যে পারে না সে সময় আরো বেশি দিবে, এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে, যে পারে সে তো সময় কম দিবে, কারণ আপনি পারেন না তার মানে আপনি অন এভারেজ যে পারে তাকে জিজ্ঞাসা করবে ভাই তুমি কতক্ষণ রেকর্ডিং করো, ও যদি বলে 4 ঘন্টা তাহলে আপনি করবেন 8 ঘন্টা। ঠিক আছে, সিম্পল রুলস এইটাই, কারণ আপনি পারেন না, আপনাকে শিখতে হলে সময় বেশি লাগবে। আর শিখেন কেন, কেন করতে বলতেছি এটা, সাপোর্টের প্রবলেম সরাসরি এসআরএম রেজা বলবেন। ঠিক আছে, কারণ এইটা নিয়ে আমরা হিউজ টাইম বলছি, অ্যান্ড এসআরএম রেজা কমপ্লেন করবেন। ঠিক আছে, সাপোর্টের কথা কে বলছে, আমি বলছিলাম আপনাদের ক্লাসে নাকি এসআরএম বলছে? এসআরএম এর কাছে যাবেন, যা বলবেন না সাপোর্ট পাই না, ওরা কেমনে দিবে এটা ওদের ব্যাপার। ঠিক আছে, আপনাদের প্রবলেমের ক্ষেত্রে এসআরএম আপনাদের কি বলছে, যে এসআরএম এর কাছে যা বলতে, এসআরএম এর কাছে যা বলবেন যে আপনারা কি প্রবলেম ফেস করতেছেন, যে কোনো প্রবলেম এসআরএম কে যা বলেন, যে আপনারা সাপোর্ট পাচ্ছেন না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। না এটা তো খারাপ, কি করে নিজে বুঝেন না, এটা তো খারাপ। তখন এটা হিসাব থাকে। হ্যাঁ, একটা জিনিস বলি স্যাররা, প্রথম বিষয় হচ্ছে এআই এর হেল্প নিয়েন না, বুঝলেও। কেন এটা বলতেছি, এটার পিছনের কারণ বলি। 600 জনের সিভিতে 20 জনকে টাস্ক দেওয়া হয়েছিল। 600 জন সিভি জমা দিছে, তার মধ্যে টাস্ক দিয়েছে 20 জনকে। ঠিক আছে, আমারই একজন চেনা বড় ভাই, উনি একটা কোম্পানির সিইও। ঠিক আছে, 600 জন সিভি জমা দিছে ফ্রম এ লিঙ্কডিন এবং ফেসবুক থেকে, টাস্ক হয়েছে 20 জনকে। এই 20 জনের মধ্যে 70% মানুষ এই রেকর্ড করছে, তো 70 জন অলরেডি বাদ। তাহলে কম্পিটিশন হিসাবে যদি উল্টা চিন্তা করেন, যাইবেন ভালো কোটার জন্য কম্পিটিশন কম, ভালো কোটার সিভি ভালো গেছে, বাকিরা সব এমনি এতে বাদে যাবে, ওর জন্য আর রাস্তা ইজিলি খুলে গেল। বাট এজ এ কম্পিটিশন যদি চিন্তা করেন প্রোগ্রামের বিষয়ে হিউজ, 600 জন থেকে সিভিতে আপনি স্ক্যানিং এই পাইছেন 20 জন। ঠিক আছে, বাকি জনটা এমনি বাদ দিয়ে দিয়েছে। এই কারণে বলতেছি যে এআই রিলেটেড আপনার প্রজেক্ট দেখলেই বুঝা যাবে এটা এআই নাকি, কিচ্ছু করা দরকার নেই। যার এক্সপিরিয়েন্স আছে মানে প্রজেক্ট দেখলে বুঝা ফেলবো যে এটা আপনি এআই কিনা। 2-4টা প্রজেক্ট ম্যাচ করলে বোঝা যায় যে এই বড় প্রজেক্ট ওর দ্বারা জীবনও সম্ভব না, সহজ হিসাব। ঠিক আছে, সিম্পল জিনিস, আপনার পুরো গিটহাব ঘাটছি, সব ছোট ছোট প্রজেক্ট একটা ধূপ করে বড় প্রজেক্ট করছেন, কেমনে করলেন আপনি? ঠিক আছে, তার মানে আপনি এই করছেন। ঠিক আছে, একদিনে তো আপনি জাম্প করতে পারবেন না, এটা তো কখনোই পসিবল না। আপনি জাম্প একদিনে কিভাবে করলেন, এইটাই করছেন, শেষ, ইজিলি ধরা যায়। ঠিক আছে, আর এআই এর কোডের প্যাটার্ন সবগুলো সেম, দেখলে বোঝা যাবে যে এটা এআই রিলেটেড, এআই জেনারেটেড। ঠিক আছে, একটু আগে যে মাত্র 4টা বাজের ক্লাস নিয়ে আসলাম, স্টুডেন্ট প্রবলেম বলতেছে, আমি বলছি এটা কয় স্যার এই ফিল্টারের এটা চেঞ্জ করলে চেঞ্জ হয় না। আমি বলছি কোড কে করছে? কয় স্যার কোডটা আমি করিনি। কোড করেছে এ দেও, পুরো টুডে অ্যাপ্লিকেশন আমি ওদেরকে হাতে বানিয়ে দেখেছি, ওরা কোড এ যে করে নিয়ে আসছে। তো আমি বলছি এই যেহেতু করছেন তো প্রবলেম নিয়ে এরই জিজ্ঞেস করেন, সলভ দেখ, আমি কি করব? ঠিক আছে, আমি তো বুঝতেছি না এয়ার কোড, আমি বুঝি না এয়ার কোড, আপনি এর জিজ্ঞেস করেন আবার যে কেন প্রবলেম করছেন। সহজ হিসাব, ও জীবনে জব পাবেন আপনি যদি আপনি লার্নিং পিরিয়ডে এর হেল্প নেন। আপনি কীভাবে জব পাবেন? আপনি জবে ঢোকার পরে এর হেল্প করেন, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, ফাস্টার করার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এর হেল্প নিতে পারেন। বাট আপনি যখন একটা টাস্ক দিচ্ছে আর ওটাকে এআই এর মাধ্যমে করতেছেন, আমি যখন দেখতেছি এই পোর্শনটা আপনি এআই এর মাধ্যমে দিচ্ছেন, আমি ধরে নিয়েছি আপনি পোর্শন পারেন না, সহজ হিসাব। আর তার মানে আপনি এই জায়গাটায় কাঁচা, আমি আপনার কেন হায়ার করতে যাব? ডেভেলপারের অভাব নাই, এটা হচ্ছে সত্যি কথা স্যার, ডেভেলপারের কোনো অভাব নাই। ঠিক আছে, যদি ডেভেলপার থাকতো তাহলে ক্রিয়েটিভের মতো ইনস্টিটিউট, বাকিদের মতো ইনস্টিটিউট প্রতিনিয়ত মানস্টেক ডেভেলপার কেমনে বের করতেছে। প্রোগ্রামিং হিরো নতুন মাত্র এই যে ফেজ 2 সেশন করছে, নিম্ন হইলো এখানে 1000 মানুষ ভর্তিছে, সর্বনিম্ন। তো ডেভেলপার কম কই? কি করবো আপনারা দিয়ে আমি?
একটা ছোট কোম্পানিতে অ্যাপ্লিকেশন পড়তেছে 600+, তাহলে একবার চিন্তা করেন অলিওর মতো কোম্পানিতে এর আগে পড়ছিল 4,500 ফন্টেন ইন্টার্নের জন্য, ফন্টেন ডেভেলপার ইন্টার্নের জন্য পড়ছে 4,500 অ্যাপ্লিকেশন, তাও এটা 8 MN, এটা পড়ছে 2023-এ। 2025-এ আসলে এটা 4,500 না, এটা 5,000, 6,000, 7,000 ক্রস করবে। তো ওইখানে আপনি এবার চিন্তা করেন যে এই 4,500-এর মধ্যে আপনি ক্যাপাবল কিনা ওই 100 জনের ভিতরে যাওয়ার মধ্যে, অ্যাটলিস্ট যদি ওই 100 জনের ডাইকা না 100 জন পর্যন্ত যেতে পারবেন কিনা। কম্পিটিশন খুবই হাই, ঠিক আছে। এটা ডিমোটিভেশন না, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে নিজেকে এমনভাবে ডেভেলপ করেন যে আপনি ওই জায়গাটা ক্র্যাক করতে পারেন, আদার্স পিছে পড়বেন। কম্পিটিশন যে শুধুমাত্র এই জায়গাটাতে এরকম না, বিসিএস দিবেন কতজন দেয়, সহজ হিসাব, যেখানে যাবেন কম্পিটিশন সেখানেই আছে, যেহেতু জনসংখ্যা আমাদের এমনি বেশি, ঠিক আছে। তো কম্পিটিশন সব জায়গায় আছে। একটু কম্পিটিশন কমাইতে পারেন একদিক দিয়ে, যেটা হচ্ছে ইংলিশে যদি ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারেন, তাহলে কম্পিটিশন হাফ হয়ে যায়। আপনি স্বাভাবিকভাবে 100 জন যদি হয়, ঠিক আছে, আমি ওইখানে জাস্ট জবের রোলের মধ্যে বলছি ইংলিশে ভালো কথা বলতে হবে, জানতে হবে, ফ্লুয়েন্সি জানতে হবে, 50% অ্যাপ্লিকেশন পড়বে না, ওদিকে 50% আর কেউ অ্যাপ্লাই করবে না। আমি আপনাদেরই বলি, যদি আপনি দেখেন যে জবের ভিতরে লেখা আছে যে ইংলিশ কম্পালসরি, এটা মানতেই হবে, এটা থাকতেই হবে, কয়জন অ্যাপ্লাই করবেন? আপনারা নিজেরা কয়জন অ্যাপ্লাই করবেন? নিজেদের মধ্যে কম্পিটিশন কমে যাবে এখন, তো হাফ হয়ে যায়, সহজ হিসাব। যদি হাফ করতে চান তাহলে ওই যে সফট স্কিলস গুলো, মানে প্রোগ্রামিং স্কিলস গুলো না, বাকি স্কিল গুলোকে হাই করে ফেলেন, দেখবেন এটা অটোমেটিকলি কমে যাবে, ঠিক আছে। কারণ স্বাভাবিকভাবে আপনি ইংলিশে যদি আপনার এই থাকে, আপনার তো বাংলাদেশে জবের জন্য করতে হবে এরকম না, আপনি রিমোটের জন্য যেতে পারতেছেন, তো আপনার কম্পিটিশন তো অলরেডি হাফ হচ্ছে, ঠিক আছে। মানুষের কোর স্কিলস এর সাথে আরো কিছু স্কিল, এটাকে বলা হয় কি জানেন, এটা একটা রুলসও আছে। এই যে দেখেন, এটা বলে টি শেপড স্কিলস। টি শেপড স্কিল করোনার টাইমে পড়ছিলেন যে 12,000 কর্মীদের ছাঁটাই করছিল, ঠিক আছে। তখন তো খুব কষ্ট প্রকাশ হয়েছিল ফেসবুকে যে 12,000 কর্মীরা এইভাবে করোনার মধ্যে বার করলো। তা আমার কথা ছিল এই বড় কোম্পানিটা কে করছিল, গুগল অথবা মেটা, যে কোনো একটা বড় কোম্পানি। তো ওই লার্জ কোম্পানির এমপ্লয়িজের লাখ সংখ্যার উপরে, ওয়াই ওই 12,000 জন, ওই লাখের মধ্যে 12,000 কেন বাদ পড়লো? থিঙ্কিংটাকে এইভাবে করেন যে এই 1 লাখের ভিতরে বাকিদের তো কিছুই হইল না, এই 12,000 কেন বাদ পড়ছে? বাদ পড়ছে এই কারণে তারা টি শেপড স্কিলস এরা। টি শেপড স্কিলস মানে হইল ডিপ ডিসিপ্লিন এক্সপার্টিস, ক্রস ডিসিপ্লিন এক্সপার্টিস। ডিপ ডিসিপ্লিন এক্সপার্টিস কি? লাইক আপনি একজন ওয়েব ডেভেলপার, এটা হচ্ছে আপনার ডিপ ডিসিপ্লিন এক্সপার্টিস। এবার আপনার ক্রস ডিসিপ্লিন এক্সপার্টিস কি? আপনি এটার পাশাপাশি সিস্টেম ডিজাইন জানতে পারেন, আপনি এটার পাশাপাশি ডাটাবেস ম্যানেজমেন্টে খুব ভালো হতে পারেন, আপনি এটার পাশাপাশি কি বলে অন্য কোনো স্কিলস আইডিয়া রাখতে পারেন, লাইক আপনি অ্যাপ ডেভেলপমেন্টও ভালো জানেন, আপনি এটার পাশাপাশি হতে পারে ডেভঅপস ভালো জানেন, ঠিক আছে। সেটা আপনার কোর স্কিলস না, সেটা আপনার ক্রস ডিসিপ্লিন স্কিল হইতে পারে। আপনি এটার পাশাপাশি সার্ভার ম্যানেজমেন্ট খুব ভালো জানেন, আপনি বিপিএস ভালো জানেন, আপনি এডব্লিউএস ভালো জানেন, ঠিক আছে। সেটাকে বলা হয় কি? ক্রস ডিসিপ্লিন এক্সপার্টিস। এই ক্রস ডিসিপ্লিন এক্সপার্টিস যত ভারী হবে, ওটা ইংলিশে হইতে পারে, ঠিক আছে, এটা যত ভারী হবে এটা তত ডিপে ঢুকবে। স্বাভাবিক একটা টি অ্যাঙ্গেলে যদি কিছু রাখি, ওটার উপরে যত বেশি যাতা দিব নিচেরটাতে তত বেশি নিচের দিকে ডাববে, এটাই তো নিয়ম, ঠিক আছে। এই কারণে এটাকে বলে ডিপ ডিসিপ্লিন এক্সপার্টিস, এটাকে বলে ক্রস ডিসিপ্লিন এক্সপার্টিস, ঠিক আছে। এই কারণে হইতে হবে টি শেপড, ঠিক আছে। এমন ধরে রাখা যাবে না যে ওয়েবে বেস্ট মানে ওয়েবে বেস্ট, ওয়েবে বেস্ট ঠিক আছে, বাট এর পাশাপাশি নতুন কোন স্কিলসকে আপনাকে অর্জন করতে হবে, যাতে কোনো কারণে যদি কোম্পানি ওয়েবে না থাকতে পারে, আপনি যাতে ওই জায়গাটা যেতে পারেন। সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হইতে পারে, ঠিক আছে, সেটা লিডারশিপের গুণ হইতে পারে। অনেক সময় দেখবেন অনেক প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনি পাইতেছেন, ও কোডিং এর কিছুই জানা না, কিন্তু ওই আপনার ভুল করে। কেন করতেছে? তার মধ্যে লিডারশিপ গুণ আছে, ও জানে যে একটা প্রোডাক্টে কিভাবে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ওইটাও হইতে পারে। তো এই কারণে ক্রস ডিসিপ্লিন এবং ডিপ ডিসিপ্লিন এক্সপার্টিস এটা হইলে আপনার জন্য বেটার, ঠিক আছে। ওকে, আমরা এর আগে কি কি পড়ছিলাম জানি? ডেটা টাইপ, এখানে রিলোড নাই না, আচ্ছা।
ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট পড়ছিলাম, লোডিং জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো জানছিলাম, যে ডেফার ডুফার কীভাবে কাজ করে, ভেরিয়েবল সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম, এবং ভারলেট কনস্ট সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিছি যে ভারলেস কনস্টে কি আসছিল, এবং নেমিং রুলসগুলো আমি আপনাদের বলছিলাম যে দেখা আসতে, ঠিক আছে? কি কি পাইছেন? ইনভ্যালিড কি আছে ভেরিয়েবলে বলেন? হ্যাঁ, ভেরিয়েবল কলের ক্ষেত্রে মানে নেম আমি যদি এখানে কোনো নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না। স্পেস তো এমনি দিল, এটা কোনো ম্যাটার করে না। আমি কি এরকম লিখতে পারবো? এটা লেখা যাবে না। আচ্ছা, কিন্তু এই দুটাকে যদি জয়েন করতে চাই তাহলে এভাবে লিখতে পারবো। আমি কি এভাবে লিখতে পারবো? পারবো, ডলার দিয়ে পারবো। আর এবং আমি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো। শুধুমাত্র ডলার এবং আন্ডারস্কোর দিয়ে শুরু করা যায়, এবং ডলার এবং আন্ডারস্কোর দিয়ে স্পেসের মাঝখানে যোগ দেওয়া যায়। লাইক আমি যদি এখানে বলি ফার্স্ট নেম, এটা লেখা যাবে না, বাট আমি যদি এখানে বলি ডলার ফার্স্ট নেম, এটা লেখা যাবে। আমি যদি এখানে বলি আন্ডারস্কোর, এটাও লেখা যাবে। আমি যদি ফার্স্টের পর যদি কোনো নাম্বার দেই, সেটা লেখা যাবে। অ্যালফাবেটিকের পর নাম্বার দিতে হবে, না হাইফেন দেওয়া যাবে না। শুধুমাত্র সিম্বলের মধ্যে এইটা আর এইটাই দেওয়া যাবে, আর নাম্বার দিয়ে শুরু হওয়া যাবে না, নাম্বার শেষ হইতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা পড়ছিলাম কি প্রিমিটিভ ডেটা টাইপস, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, বিগিন, সিম্বল। তারপর আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম, যে অবজেক্ট, অ্যারেজ এবং ফাংশন আমরা ইউজ করি নাই। আমরা অবজেক্ট এবং অ্যারেজের স্ট্রাকচারটা দেখছিলাম যে আসলে কিরকম স্ট্রাকচারে হয়। ওকে, এরপরে আমরা পাস বাই ভ্যালু এগুলো আমরা পড়ি নাই, মেমোরি, হাই লেভেলের বিষয়টা আমরা পড়ি নাই, সেটা আজকে আমরা কভার করব। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এমনি সরাসরি বললে তো বুঝবেন না, বাট জাভাস্ক্রিপ্টের ভাষ্যটা একটু আলাদা। যদি জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করেন বা এখানে যদি লেখেন যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, প্রথম বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে বিষয়টা খুব বেশি ম্যাটার করে সেটা হলো কিছু কিছু জায়গায় হাই অর্ডার ল্যাঙ্গুয়েজ মানে হলো যে ল্যাঙ্গুয়েজগুলার জিনিসগুলো আপনি খুব ইজিলি ইউজার ফ্রেন্ডলি। লাইক আপনি যদি সি ইউজ করেন, আপনাকে আলাদা করে কম্পাইলার নামাইতে হয় বা অন্য কোনো কিছু করতে হচ্ছে, ঠিক আছে? বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেগুলো, মানে যেগুলো একবারে ওল্ড ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো সব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কারণ এইখানে আপনি ওয়ান কাইন্ড অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজে লেখেন, লাইক ইফ, ঠিক আছে? এটা কি আমি হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমি বুঝি, ইফ মানে কি, এলস মানে কি, ঠিক আছে? এই কারণে গেলে আবার হাই অর্ডার ল্যাঙ্গুয়েজ। এবং হাই অর্ডার ল্যাঙ্গুয়েজের আরও একটা সুবিধা হলো যে এইগুলোতে আমাদেরকে আরও একটা জাভাস্ক্রিপ্টের সুবিধা হলো এখানে টাইপ চেকিং নাই। টাইপ চেকিং নাই বলতে আমি যদি একটা ভেরিয়েবলকে বলি লেট এ ইকুয়াল টু 10, এবং আমি যদি এখানে এসে বলি লেট এ ইকুয়াল টু এইটা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কারণ এইটার মধ্যে টাইপ চেকিং নাই, ঠিক আছে? তো এই বিষয়গুলো থাকে। আর ইন্টারপ্রেটেড যে বিষয়টা, এখানে একটা কম্পাইলারের বিষয় আছে। ইন্টারপ্রেটেডটা সার্চ করে আরো বেটার বোঝানো যাবে। দুই ধরনের ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইন্টারপ্রেটেড, নন ইন্টারপ্রেটেড। জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ জানান, আমি একটা উদাহরণ দিলে আমি আর বুঝে দেবো। জাভাস্ক্রিপ্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এন্ড দিস ওয়াজ হিস্টোরিক্যালি আচ্ছা, আর একটা আর্টিকেল আছে, দাঁড়ান একটা মিনিট সময় দেন আমাকে। Initially treated as instrumentation, the executed code the segments so that dynamically compiled into the optimized machine and code training the runtime. This JIT compression also enhance the performance. Okay, clear. Lightweight interpreted, just in time compiled.
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ দ্য ফার্স্ট ক্লাস ফাংশন। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজ ছিল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং নন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট বলতে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের বিষয়টা হলো এটার জন্য এক্সট্রা করে কম্পাইলার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, বিল্ট ইন কম্পাইলার থাকে, ঠিক আছে, রান টাইমে জাভাস্ক্রিপ্ট কম্পাইল হইতে সক্ষম, এবং এই বিষয়টার জন্য এটাকে বলে ইন্টারপ্রেটেড, জাস্ট ইন টাইম কম্পাইলড, ঠিক আছে। লাইক এইটাকে কম্পাইল করার জন্য আমি এক্সট্রা করে কিছু লিখতেছি না, পেজে যাচ্ছি রিফ্রেশ, এটা কম্পাইল হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাইক আপনি যদি সি ইউজ করেন, সেখানে আপনি কিছু লেখার পর নেক্সট আপনাকে লিখতে হয়, এরপরে ও কোডটাকে আবার কম্পাইল করা শুরু করে, বাট এগুলো স্ক্রিপ্টেড। এই ল্যাঙ্গুয়েজগুলো বলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটেড অ্যাড করা থাকে, মানে রান টাইমে কম্পাইল হইতে সক্ষম থাকে। লাইক আমরা জাভাস্ক্রিপ্টের জন্য কিরকম করছে, যে জাভাস্ক্রিপ্ট লেখার পর আমি যে আবার লিখছি যে না এটারে কম্পাইল করো, রান করো, এক্সট্রা করে আমি কিছু বলতেছি না, কিন্তু জাভাস্ক্রিপ্ট অটোমেটিকলি কি করতে পারতেছে, রান হতে পারতেছে। এটাই বলা হচ্ছিল যে জাস্ট ইন টাইম, কমান্ড লাগে না, জাস্ট ইন টাইম কম্পাইলড, ঠিক আছে। ফার্স্ট ক্লাস ফাংশন বলতে পিওর ফাংশনসগুলোকে বোঝায়, ঠিক আছে, যে আমরা সবগুলো জিনিসই ফার্স্ট ক্লাস ফাংশন, লাইক এই যে এটাকে বলে পিওর ফাংশন। পিওর ফাংশন বলতে যে ফাংশন একটা কাজই করে, মাল্টিপল কাজ করে না, ঠিক আছে, ওকে বলে ফার্স্ট ক্লাস ফাংশন। লাইক আপনি যদি একটা ফাংশন লেখেন সে হ্যালো, এবং ওর কাজই হলো হ্যালো করা, ওর কাজই যদি হয় হ্যালো করা, তাহলে ওটাকে বলে পিওর ফাংশন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার। যেমন এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ফাংশন। মানে ফার্স্ট ক্লাস ফাংশন সবচেয়ে ভালো ফাংশন, কারণ ফার্স্ট ক্লাস ফাংশন মানে হচ্ছে একটা ফাংশনকে একটা কাজ দেওয়া, ওই ফাংশনকে মাল্টিপল কাজ দেওয়া না, এক কাজে ও কি করবে, ওই কাজটাকে করবে। লাইক আমি এখানে বলছে কি দেখেন, ফু কনসোল ডট লগ ফু বার, ওর কাজই কি, শুধুমাত্র ফু বারকে কনসোল ডট লগ করা, এগুলো বলে ফার্স্ট ক্লাস ফাংশন। আর এখানে হিস্ট্রি পড়তে পারেন, হিস্ট্রি পড়লে আর অনেক আইডিয়া পাওয়া যায় যে জাভাস্ক্রিপ্ট কি, কেন কিভাবে কাজ করতেছে, স্ক্রিপ্টিং। যেমন এখানে যদি আরেকটা জিনিসও দেখাই, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ভার্সেস নন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই যে অটোমেটিং টাস্ক, স্ট্যান্ডিং ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রিয়েটিং ডাইনামিক বিহেভিয়ার্স, লাইক পাইথন, এগুলো স্ক্রিপ্টিং। জাভাস্ক্রিপ্ট ফুল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কে পড়ে। অনেক সময় একটা বিষয় থাকে যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রতিটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এইরকম যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অলওয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলওয়েজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। এই যে এটাই এখানে বলা হচ্ছিল, এই কারণে বললাম যে সি এর উদাহরণটা দিলাম না, সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না। আর এই কারণেই পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলোকে বলা হাই অর্ডার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাট এগুলোকে হাই অর্ডার বলা হয় না, এগুলোকে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট এদেরই ইউজ করে, ঠিক আছে। বিহাইন্ড দ্য সিন প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে সি দিয়ে, সি এর মাধ্যমে প্রতিটা জিনিসকে কাজ করানো হচ্ছিল। এই যে দেখেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি থাকে, ইন্টারপ্রেটেড থাকে, বাট এটা কি কম্পাইল থাকে, ঠিক আছে। ইন্টারপ্রেটেড থাকে বলতে জাভাস্ক্রিপ্টের রান টাইমে জানতে পারে আউটপুট কি হবে, ঠিক আছে, বাট কম্পাইল্ডের বিষয়টা হলো ওটা রান টাইমে জানাই যাবে না আউটপুট কি হবে, সেটা আপনাকে অবশ্যই যেটা করতে হবে, রান করার পর জানতে হবে যেটা আসলে আউটপুট কি হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিফারেন্স থাকে টিপিক্যালি। আর প্রাইমারি স্কুল অটোমেশন এগুলো করা যায়, বাট এইখানে হচ্ছে বিল্ডিং স্কেলেটন টাইপের কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি করতে চান, তাহলে সি, লাইক প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সি ইউজ করা হয়, ঠিক আছে। বিহাইন্ড দ্য সিন কোনো না কোনোভাবে সি কানেক্টেড হচ্ছে। আর এখানে তো জেনারেলি অ্যাবসেন্ট থাকে, বাট রিকোয়ার্ড থাকে যে আপনার কম্পাইলেশন স্টেপ, কম্পাইল হওয়ার জন্য যে স্টেপগুলো, এগুলো জাভাস্ক্রিপ্টের সাথে যে জেনারেলি থাকে না। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে হায়ার অর্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখেন, এখানে কোনো কোটেশন দেন আর না দেন ডাজন্ট ম্যাটার, ল্যাঙ্গুয়েজকে ও নিজেই ওই সেমিকোলন অ্যাড করে সিঙ্গেল লাইন এক্সিকিউট করতে পারে। বাট এগুলো কিন্তু সি বা পিএইচপি গুলোতে দেখবেন যেগুলো দিতে হয়, না দিলে কিন্তু এরর দেয়, ঠিক আছে। তো এইগুলোর বিষয়গুলোকে মিন করা, যেমন এখানে দেখবেন এই যে উদাহরণ দেওয়া আছে, আর এখানে এই উদাহরণ দেওয়াগুলো আছে, ঠিক আছে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পাইথন সরাসরি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। পাইথনে অনেকগুলো কাজ করা যায়, কারণ পাইথন খুব ভাইটাল একটা ল্যাঙ্গুয়েজ, এখানে মেলা জিনিস করা যায়, এটাকে সি এর মতো ব্যবহার করা যায়, মানে সিএলআই কমেন্টসগুলোও পাইথনে করা যায়, জাভাস্ক্রিপ্টও করা যায়, বাট কিছু প্যাকেজের মাধ্যমে, ঠিক আছে। আপনারা যদি কোনো সময় দেখেন যে স্ক্রিপ্ট যারা লেখে, মানে স্ক্রিপ্ট বলতে কমান্ড লাইনের অপারেশন যারা লেখে, তারা মোস্ট অফ দ্য কেসে পাইথনে লেখে, জাভাস্ক্রিপ্টে লেখে না, কারণ জাভাস্ক্রিপ্ট সরাসরি ওএস এর সাথে কাজ করতে পারে না।
ওর জন্য আবার নোটজেস প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো ওই ঘুরে ফিরা যদি নোটজেস আনেন তাহলে তো ও সি রেই নিচ্ছে, ঠিক আছে? এই কারণে কিছু তর্ক বিতর্ক থাকে। কোনো পাইথন ডেভেলপারের সাথে কাজ করলে দেখবেন ও আজীবন বলবে আমারটা ভালো, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার থাকলে ও বলবে আমারটা ভালো, পিএইচপি ডেভেলপার বলবে, পিএইচপি ডেভেলপার এখন কিছু বলে না কারণ দেখছে যে ওরা আর কোনো দিকে টিকতে পারতেছে না। বাট মোস্ট অফ দ্য কেসে কম্পিটিশন হইলো জাভাস্ক্রিপ্ট এবং পাইথনের, ঠিক আছে? বাংলাদেশের সার্কুলার দেন যে, বাইরের দেশের সার্কুলার দেন, বাইরের দেশে এগুলোতে পেয়েছি। জাভাস্ক্রিপ্ট আর পাইথনের মধ্যে কে ভালো ডিপেন্ড করে কি নিয়ে কাজ করতে চান। যদি ওয়েব নিয়ে কাজ করতে চান তাহলে জাভাস্ক্রিপ্টের উপরে কেউ নাই, ঠিক আছে? কিন্তু যদি এআই নিয়ে কাজ করতে চান, ফোকাসই এআই, শুধুমাত্র এআই মডেল এগুলো তৈরি করা, তাহলে আবার পাইথনের উপরে কেউ নাই, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে এআই করা যায় না বিষয়টা এরকম না, করা যায়, বাট ওই জায়গায় ওর পারফরমেন্স একটু পুর। পাইথন দিয়ে যে ওয়েব করা যায় না করা যায়, বাট ওই জায়গায় ওর পারফরমেন্সের থেকে জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স আরো বেটার, ঠিক আছে? এই আর কি, ডিপেন্ড করবে যে কোনটা নিয়ে কাজ করতে চান। ওকে, চলেন ড্রয়িং করি আমরা। মিকি মাউসের মধ্যে হয়ে গেছে। প্রজেক্টটা দিছিলেন এখানে ইমেজে ফিক্সড পিক্সেল সাইজ দেওয়ার পরেও যখন স্ক্রিনটাকে ছোট করি ডেস্কটপে, তখন দেখি ইমেজের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ফ্লুইড ইমেজের মতো। ইমেজ যদি ওটার উইথের আন্ডারে থাকে কোন একটা ডিভের, যেমন 68 পিক্সেল আইকনের উইথ আমি দিয়ে দিলাম বা হাইট একসঙ্গে দিয়ে দিলাম, তারপর এটা যখন আমি স্ক্রিনটা ছোট করতেছি ওই সাথে সাথে ওটাও ছোট হয়ে যাচ্ছে। আইকনের উইথ দিছেন 68 পিক্সেল, মানে পিএনজি আর কি। এখানে মানে ফর এক্সাম্পল আর কি বললাম যে 68 পিক্সেল দিলাম হাইট উইথ, কিন্তু যখন স্ক্রিন ছোট করতেছি সাথে সাথে ওই আইকনগুলো ছোট হয়ে যাচ্ছে। ওটা দেখতে হবে যে কোন পার্সপেক্টিভে ছোট হচ্ছে, আর ওটার প্যারেন্টের পার্সপেক্টিভে ছোট হচ্ছে কিনা। ওকে, এই দুটো হচ্ছে মেমোরি, একটার নাম হচ্ছে স্ট্যাক আর একটাকে বলা হয় হিপ। ডিএসএ পড়লে জানতে পারবেন যে হিপ মেমোরি এবং স্ট্যাক মেমোরি। স্ট্যাক মেমোরিতে মূলত থাক 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 আকারে রাখা হয়, আর হিপ মেমোরিটা হচ্ছে ছড়ানো ছিটানো, ঠিক আছে? যখন আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করেন, জাভাস্ক্রিপ্টেও মূলত দুই ধরনের কাজ ঘটে, স্ট্যাক আর হিপ। যত ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ আছে সবাই আসে কোথায়? স্ট্যাকে। একবারে সহজ হিসাব, যত ধরনের প্রিমিটিভ ডেটা টাইপ আছে সবাই কোথায়? স্ট্যাকে। আর যত ধরনের নন প্রিমিটিভ ডেটা টাইপ আছে সব কোথায়? হিপে, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝেন তাহলে একটা কনসেপ্ট খুব ইজিলি ধরতে পারবেন, ঠিক আছে? যত ধরনের ডেটা টাইপ সবগুলো আসবে স্ট্যাকে, প্রিমিটিভ ডেটা টাইপ, আর যত ধরনের নন প্রিমিটিভ ডেটা টাইপ আছে সবগুলো আসবে হিপ মেমোরিতে। হিপ মেমোরি আর স্ট্যাক মেমোরির মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হলো হিপ মেমোরি ভ্যালু সেট করে, স্ট্যাক মেমোরি ভ্যালু রাখে, ঠিক আছে? লাইক আমি যদি এখানে বলি এরকম কিছু আমি যদি নিয়ে আসি, তাহলে এই 10টা এখানে এসে বসবে, ঠিক আছে? স্ট্যাকে এরকম করে করে বসে। বাট যদি আমি এখানে একটা অ্যারে নিই, তাহলে এই অ্যারেটা মূলত এরকম রেফারেন্সে বসে, ভ্যালু বসে না, বসে কি? রেফারেন্স, ঠিক আছে? আমরা আলোচনা করবো 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্সের বিষয়গুলো, ঠিক আছে? লাইক আমি যদি এখন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, যখন আমরা অপারেশন নিয়ে কাজ করবো তখনই বুঝে যাবেন যে আসলে ডিফারেন্সটা কোথায় আসে। তার মানে স্ট্যাক মেমোরি অলওয়েজ কিভাবে বসে? ভ্যালু আকারে। বাট হিপ মেমোরি অলওয়েজ কি হিসেবে বসে? রেফারেন্স আকারে। মেমোরির রেফারেন্সটাকে ধরে রাখে, আর স্ট্যাক মেমোরি কি করে? ভ্যালুটাকে ধরে রাখে। আর হিপ মেমোরি অলওয়েজ রেফারেন্স। লাইক এটার একটা না, এখানে মেমোরি রেফারেন্স আছে, মেমোরির কিছু নাম্বার থাকে এরকম 02 03 মনে করেন। আমি তো 03 04 দিচ্ছি, এটা আসলে আনপ্রেডিক্টেবল, এটা কি থাকবে, ঠিক আছে? তো লাইক আমাদের র্যামের প্রতিটা মেমোরি ওইটার এক একটা সিরিয়াল নাম্বার আছে, ওই একটা সিরিয়াল নাম্বারকে কি করে? অ্যারে, ফাংশন এবং অবজেক্ট ধরে রাখে। বাট স্ট্যাক কি করে?
সরাসরি একটা স্ট্যাকের ভিতরে বসে থাকে, ঠিক আছে, ভ্যালুটা বসে থাকে। এবং এটা একটু পরে বুঝে যাবেন যে কেন এই জিনিসটা বলা হচ্ছিল। সেটা হলো যে আমাদের অপারেশন অপারেটরগুলো নিয়ে আমরা পড়াশোনা করলে চলে আসবে জাভাস্ক্রিপ্টে কিছু অপারেটরস আছে, অ্যারিথমেটিক অপারেটরস। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরটা আসলে কিভাবে কাজ করে, লাইক আমরা যদি বলি লেট a ইকুয়াল টু 10, a ইকুয়াল টু 10 প্লাস 2, এবং লক করলাম আমি a কে, তাহলে এর ভ্যালু কত আসবে বলেন, কত আসবে? কিভাবে 10 আসবে? আমরা বলছি কি লেট a ইকুয়াল টু 10, a ইকুয়াল 10 প্লাস 2, তাহলে 10 আর 2 যোগ করলে কত হয় 12, তাহলে ওটা কই যাবে, এতে যাবে। সহজ হিসাব। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাসাইন অলওয়েজ লেফট সাইডে হবে। অ্যাসাইন অলওয়েজ কোন সাইডে হবে, লেফট সাইডে হবে, কখনো রাইট সাইডে অ্যাসাইন হয় না, ঠিক আছে। জীবনে ম্যাথে করছেন যে রাইট সাইড অ্যাসাইন, সবসময় হবে কি লেফট সাইড অ্যাসাইন হবে, ঠিক আছে। তো লেফট সাইডে অ্যাসাইন হবে, তো আমি এখানে বলছি কি ভেরিয়েবল, তাহলে আমি বললাম যে ভাই 10 এবং 2 এটা যোগ করবা, যোগ করার পর কি করবা, এতে রাখবা। অপারেটর প্রেসিডেন্স বলতে পড়ছেন, অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স বলতে এটাকে বলে অপারেটর প্রেসিডেন্স, ঠিক আছে। অপারেটর প্রেসিডেন্সের ভিতরে কিছু কিছু অপারেটর, কোন অপারেটর পাওয়ার কোন আগে এটা মিন করে, এবং এটার জন্য আপনারা একটা টেবিলও পাবেন, আস্কি টেবিল। এটা হচ্ছে আস্কি টেবিল, ঠিক আছে। আস্কি টেবিল নিয়ে একটু পরে আলোচনা করব আমরা। আস্কি টেবিলের ভিতরে দেখেন এই যে কই গেল, আরে ভাই এত বড় কেন, এ কই, এ আমরা কি উপরে রেখে আসছি রে, না না, এই যে এই যে এই যে, ঠিক আছে, এর ভ্যালু কত 61, আর বড় হাতের এর ভ্যালু কত 41। তার মানে বড় হাতের এ আর ছোট হাতের এ কি সেম, সেম না। ইসের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যাটার করে। এবং এটাকে একটু পরে আমরা এই আস্কি টেবিলে, এই যে যখন আমরা চেক করতে যাব তখন দেখবেন আস্কি টেবিলের পাওয়ারটা ওইখানে আস্কি টেবিল চলে আসে। আর আরেকটা ছিল অপারেটর প্রেসিডেন্স। অপারেটর প্রেসিডেন্স হলো বদমাস, পড়ছেন বদমাস, সরল অঙ্কে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তারপরে যে কোনো অপারেটরের কাজ করতে হয়, তারপরে কি করতে হয়, ভাগের কাজ, যোগের কাজ, গুণের কাজ, বিয়োগের কাজ। হ্যাঁ, তো ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে কি অ্যাডিশন, সাবট্রাকশন। এটাকে বলা হয় বদমাস। আর এই জিনিসটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্স। প্রতিটা অপারেটর একটা পাওয়ার আছে, কাকে আগে করতে হবে। সেরকম ভাবে এই অপারেটরের একটা পাওয়ার আছে, প্লাসের পাওয়ার ইকুয়াল সাইনের থেকে বেশি। তার মানে আগে কার কাজ হবে, প্লাসের কাজ হবে, দেন ইকুয়াল সাইনের কাজ হবে। এই কারণে আগে যোগ হয়েছে, দেন অ্যাসাইন হয়েছে, ঠিক আছে। আগে যোগ হবে, দেন কি হবে, অ্যাসাইন হবে। এইবার এই জিনিসটাকে আরো শর্ট লেখা যায়। আসছে 12, এই কই গেল, তারা কই গেল, এটাকে শর্ট হ্যান্ডেড বলে। এটা এটা তো ওই যে রানার জাস্ট এখানে শো করছে, কেউ হয়তো বা চেঞ্জ করে এখানে শো করে রাখছে। কোনটা, এখানে এখানে
এটা 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 এক্সটেনশনের, এটা এক্সটেনশনের জন্য আসতেছে, একটা কোড রানার এক্সটেনশন আছে। মানে আমি এটা কেন করে রাখছি এটাও বলি। যদি এটা না করি মানে নর্মালি হবে কি, আমাকে এই ফাইলটাকে ওপেন করে করে দেখতে হবে, বুঝতে পারছেন? কনসোল ডট লক করলে আমাকে কি করতে হবে, এখানে আসতে হবে, এখানেও করে দেখতে পারেন, সমস্যা নেই। এই যে এটার ইগনোর করেন, এটা এক্সটেনশন থেকে আসছে স্যার, কিছু না, ফায়ার আইকনের জন্য আসছে স্যার কিছু। এই যে 14 আসছে, ঠিক আছে? 14 আসছে কেন, আমরা নিজে ও দুইবার করছি কারণে আছে, কমেন্ট করি। 12 আসছে, ওকে। এইটা আর এটার মধ্যে সেম কাজ, এইটা হচ্ছে শর্ট হ্যান্ডেড। এটা কি শর্ট হ্যান্ডেড? শর্ট হ্যান্ডেড কি, a ইকুয়াল 10 প্লাস 2। তো ভাই আমি কি চাইতেছিলাম, 10 আর 2 যোগ করো, যোগ করার পর এতে রাখো। এখানে তার আসলে এইভাবে লেখা উচিত ছিল না, লেখা উচিত ছিল এইভাবে, আমার একটু মিস্টেক হয়েছে, এইভাবে a ইকুয়াল a প্লাস 2। তার মানে কি এটা বুঝেন, a ইকুয়াল a প্লাস 2, তার মানে 10 এখানে বসলো, প্লাস 2 12 হইলো, সেটা কি হিসাবে এতে অ্যাসাইন হবে। এইভাবে লেখার থেকে লেখা হয় কিভাবে, শর্টকাট। কি বলা হলো স্বাভাবিকভাবে a প্লাস ইকুয়াল 2, তার মানে এর ভিতরে তুমি কি করবা, 2 কে যোগ করবা, যোগ করে আবার কি করবা, যে ভ্যালুটা আসবে সেটা এর ভিতরে রেখে দেবে, এটাকে শর্ট হ্যান্ডেড বলা হচ্ছে, ঠিক আছে? মাইনাসের ক্ষেত্রেও সেম। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এইগুলা। এই অপারেটরগুলোর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বলেন? যে যোগ করতে পারেন না, আচ্ছা কেমন নাই? বিয়োগ করতে পারেন না, এমনও কেউ নাই, আচ্ছা। গুণ নাই, ভাগ নাই, ঠিক আছে। ডিফারেন্স এখানে পড়তে পারেন, সেটা হচ্ছে এটা। এটাকে কি বলা হয়, এই তো এবার ঝামেলায়, এটাকে বলা হয় মডিউলাস, মড। এটা কোনোদিনও শতকরা না, এটা মানে হচ্ছে ভাগশেষ বের করা। এটা অলওয়েজ দিবে আপনাকে ভাগফল, আর এটা দিবে অলওয়েজ ভাগশেষ, ঠিক আছে? মানে এটা ভাগশেষ রিমাইন্ডার দেয়, এটা কি দেয়, রিমাইন্ডার, ঠিক আছে? ভাগশেষ দিবে। লাইক আমি যদি এখানে বলি পাঁচ আসছে, ভাগশেষ থাকে 2 রে 10 দিয়ে ভাগ, 10 রে 2 দিয়ে ভাগ করলে, তাহলে ভাগ এটা করলে কি দিবে, ভাগ ফল, ঠিক আছে? 2 রে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 5। সরি 10 রে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 5। আর 10 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 0, শেষ। চলেন 3 দিয়ে করি, কত পাবো, 1 আসবে, ঠিক আছে? 3 3 9, আর 1 হয়ে যায়। আর যদি এটা করেন 3.5, কারণ ওই যে 3 3 9, 9 পর আরো কিছু পয়েন্ট রয়ে যায়, ঠিক আছে? 3 3 3 3 3 সামথিং, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, এটা কি দিবে, ভাগ ফল দিবে, আর এটা ফল দিবে। আর ভাগ শেষ কোনটা দিবে, এটা। পার্সেন্টেজ বলতে প্রোগ্রামিং এ কিছু নাই। পার্সেন্টেজ বের করতে হলে কি করবেন, ইনটু ডিভাইডেড বাই 100, ঠিক আছে? ক্লিয়ার? এটারে বসে বসে পার্সেন্টেজ মনে করেন না, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে এইটা, এইটা একটা করলে হবে গুণ, ঠিক আছে? আর 2টা করলে হবে পাওয়ার, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল যেটাকে বলা, এক্সপোন করা, ঠিক আছে? প্রোগ্রামিং এ পার্সেন্টেজ না, এবার সিএসএস এ তো পার্সেন্টেজ ধরে যে 100%। সিএসএস কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো বলো সিএসএস আছে, প্রোগ্রামিং এ পার্সেন্টেজ বলতে কিছু নাই, প্রোগ্রামিং ভুলা যাবেন, পার্সেন্টেজ বলতে কিছু আছে না? 3টা দিলে এরও হবে, 3টা নাই, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর আমি যতটুকু মনে করি আপনারা কনফিউশন থাকতে পারেন মাত্র এই 2টা নিয়ে। এটা নিয়ে তার এতটা কনফিউশনের কিছু নেই, এটা পাওয়ার করে, ঠিক আছে? আমরা নর্মালি পাওয়ার যেরকম করি এটা পাওয়ার করে। আর এটা কি করে, ভাগ শেষ দেয়, মানে ভাগ শেষ রিমাইন্ডার, ডিভাইডেড রিমাইন্ডার দেয় আমাদেরকে, ওকে?
তাহলে এগুলো কি অপারেটর? এগুলো সব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আপনারা যদি জেএস অপারেটরস লিখে সার্চ করেন, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাডিশনাল অপারেটর, না এটা তো সরি, আরে নিচে আসি দাঁড়ান, একটা তো তিনটা লেখা ছিল, এই যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আরো কিছু অপারেটর আছে। এই যে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কি, অ্যারিথমেটিক অপারেটর কি কি? প্লাস, মাইনাস, তারপরে হচ্ছে ইনটু, মাল্টিপ্লিকেশন, তারপর কি এক্সপেনশন, ঠিক আছে, তারপর কি ডিভিশন, তারপরে কি মডুলাস, ডিভিশন রিমাইন্ডার, তারপরে কি ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। কি এটা অ্যারিথমেটিক হিসেবে আছে? 10 প্লাস প্লাস করলাম, সরি 10টা না করে আমরা একটা ভেরিয়েবলের করি। আচ্ছা এইভাবে করলে আপনারা বুঝবেন। ঝামেলা আছে, 10টা তো করা যাবে না, সরি ধরে নিলাম। সরাসরি ইনক্রিমেন্ট অপারেটর মানে নাম্বারকে দেওয়া যায় না, একটা ভেরিয়েবলকে দিতে হয়। তো আমি বললাম কি এ প্লাস প্লাস, কত আসছে? মজার বিষয়, ওকে এবার এখানে বোঝা ট্রাই করেন। যখন আপনি কনসোল ডট লগ করছেন, লাইন বাই লাইন কোড রিড হচ্ছে, কনসোল ডট লগে আসার পর কারে পাইছে? এরে প্রিন্ট করে দিছে, এর ভ্যালু কত? 10 সেকেন্ড, তারপরে পাইছে কি প্লাস প্লাস, তাহলে 10 প্রিন্ট করার পর ওর ভ্যালু হয়ে গেল কত? 11। এক যোগ হইল, প্লাস প্লাস মানে এক যোগ করা, ঠিক আছে, প্লাস প্লাস মানে কি এক যোগ করা, তাহলে 10-এর ভ্যালু কত গেল? 11। তাহলে এরপরের লাইন আমি কত পাবো? কিন্তু স্যার এটা কনসোল লগের ভিতরে যে পুরাটা আছে এটা পুরাটাকেই ধরার কথা না? 10 প্লাস প্লাস করে 11 আসবে সেটা ইয়া করবে। 10 প্লাস প্লাস হয়েছে তো প্রিন্ট করার পরে, প্রিন্ট আগে হয়ে গেছে, তারপরে প্লাস প্লাস হয়েছে, এই কারণে আমি সেকেন্ড লাইনে এটাকে প্লাস প্লাস পাবো। কিন্তু যদি আপনি চান যে ফার্স্ট লাইনে প্লাস প্লাস করতে, তাহলে 11 এখন কি করছে? আগে প্লাস প্লাস করছে, দেন প্রিন্ট করছে। একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, একটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে। এবং এটা নিয়ে যে কাজটা করা হয় সেটা একটু যদি বলি, আউটপুট গেস করতে বলে, গেস করতে বলে যে আউটপুট কি আসবে। এটাকে আমি দাঁড়ান, এটাকে আমি লিখে দিই এইভাবে, এটাকে না লিখলেও সমস্যা নেই কারণ কনসোল করতেছি না। বলেন কত আসবে? পুরো তো আরে এইখানে আমি এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এত হিসাব করার কি আছে? আমি তো কনসোল ডট লগ করিই নাই, ঠিক আছে। আলটিমেটলি তো এখানে এসে পুরোই প্রিন্ট হবে, ঠিক আছে। আমি তো কনসোল, আমি কনসোল কখন ঝামেলা লাগতো যদি এরকম করতাম, তাইলে ঝামেলা লাগতো। তাইলে কি হইতো? 11, এরপরে লাইনে কি হয়েছে? 12, 13 চলে আসবে। এগুলোকে প্রিন্ট করে কনসোল ডট লগে গেস করতে বলা অনেক সময় যে আসলে কি আসবে, ঠিক আছে। কনফিউশনের কিছুই নাই, যদি প্লাস প্লাস আগে থাকে তাহলে আগে যোগ হবে, যদি প্লাস প্লাস পরে থাকে তাহলে পরে যোগ হবে। কনসোল ডট লগ মানে তো প্রিন্ট করা, আর কিছুই না, ঠিক আছে। কনসোল ডট লগ মানে কিছুই না, কনসোল ডট লগ মানে হচ্ছে প্রিন্ট করা, জাস্ট আউটপুটটা দেখার জন্য, লিখতে যে কোনোভাবে লাগবে না। এই প্লাস প্লাসের মতো স্যাররা মাইনাস মাইনাস
সেম, এক করে কমবে আগে, এক করে বাড়বে আগে। এখন গেস করেন, এখন গেস করেন। এগারো। আর আগে 2 মাইনাস হয়েছে না, তাহলে 8 আছে, 8 9 10 11 শেষ। ঠিক আছে, এইগুলো খুব সিম্পল জিনিস কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে, যে কি হবে একটা জিনিস জাস্ট মাথায় রাখেন, প্লাস প্লাস করা মানে কি এক যোগ করা, মাইনাস মাইনাস মানে কি এক বিয়োগ করা। প্লাস প্লাস যদি আগে বসে যায় তাহলে আগে যোগ হবে, দেন প্রিন্ট হবে, অন্য কোনো কাজ হবে। প্লাস প্লাস যদি পরে বসে তাহলে আগে প্রিন্ট হয়ে যাবে বা অন্য কোনো কাজ হয়ে যাবে, দেন প্লাস প্লাস হবে। ঠিক আছে, একটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট আর এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, প্রি ইনক্রিমেন্ট কি আগে ইনক্রিমেন্ট দেন প্রিন্ট, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে কি যে আগে প্রিন্ট করবে দেন পোস্ট ইনক্রিমেন্ট করবে। স্যার যদি মানে একের জায়গায় অন্য কোনো নাম্বার হিসেবে ইনক্রিজ করতে চাই তাহলে নাম্বারটা তাহলে কিছুই না, 1 যোগ ইকুয়াল কত দিবেন কোন? না স্যার ওইটা না, মানে আমি ওই 2 করে বা 3 করে ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, তখন প্লাস প্লাসের আগে 2 লিখবো না? কোনো ওয়েই নাই, এই যে এমনি 3 করে বাড়াতে চলে এরকমই, একমাত্র প্লাস প্লাস হইলে 1 করেই বাড়বে। 3টা প্লাস হলে এরও দিবে, তাহলে তো হয়েছিল কাম, আমরা 100 প্লাস দিতাম 100 বাড়তো। অপারেটর আজ হইতো 2টা প্লাসে। ঠিক আছে, 3টা প্লাসের কোনো ওয়ে নেই। ঠিক আছে, এই যে শেষ, 1 করে ইনক্রিমেন্ট 1 করে ডিক্রিমেন্ট। এইখানে আরেকটা জিনিস আছে সেটা একটু বলি। let a equal to 10, let b equal to 10, তাহলে a plus b equal to 20। এবার ঠিক আছে 10 স্ট্রিং ইট 10 10 স্ট্রিং এর মান এর 10 10 আর টান টানাটা মনে হবে। 10 10 একটা জিনিস মাথায় রাখেন, এই প্লাস অপারেটরে মূলত 2টা ভাবে কাজ করানো যায়। কনক্যাট, একটা হলো অ্যাডিশন, একটা হলো কনক্যাটেশন। ঠিক আছে, কনক্যাটেনেশন বলা হয়। এখানে গেলে আপনারা পাবেন, এই যে দেখেন অ্যাডিশন কখন হবে, যখন নাম্বার হবে। যখন 2টা জিনিসই নাম্বার তখন হবে কি অ্যাডিশন। যখনই অন্য কোনো ভেরিয়েবল নাম্বার বাদ দেওয়ার জন্য কিছু হয়ে যাবে তখনই হয়ে যাবে কনক্যাটেনেশন। না, শুধুমাত্র যোগের ক্ষেত্রে। খালি এই প্লাসেরই 2টা পাওয়ার আছে। প্লাস নাম্বার নাম্বারে যোগ করতে পারে, অন্য কোনো কিছু যদি হয় তাহলে ওটারে একত্রিত করতে পারে। ঠিক আছে, যেমন এখানে যদি একটা ফাঁকা এরে দিই 10 আসছে, কিন্তু আমি এখানে সাথে এ এস দিই, ক্লিয়ার? এই কারণে স্ট্রিং বলি নেই শুধুমাত্র। আচ্ছা, যদি এখানে আমি এর ভিতরে 10 দিই, টেন টেন আসবে। কেন 10 10 হবে? কারণ যখন ও অ্যারে পাবে তখন এই পুরো অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে, আর স্ট্রিং এ কনভার্ট হলে এটার ভ্যালু হয়ে যাবে কি স্যার আলটিমেট রেজাল্টটা কি স্ট্রিং স্ট্রিং আকার আসবে। যেমন আমি যদি আপনাদেরকে প্লাস বি দেখাই শুধুমাত্র, এই যে, এবং প্লাস বির এটার এটা তো টাইপ অফ আবার স্ট্রিং হয়ে যাবে, এটা নাম্বার হয়ে যাবে, এই যে নাম্বার হয়ে যাবে। এমনি বুঝবেন না কারণ এখানে আবার নাম্বার হয়ে যাবে। কোনো একটা প্যারামিটারের আগে যদি প্লাস দিয়ে দেন তাহলে এটা নাম্বারে কনভার্ট হয়ে যায়, এটা মাথায় রাখেন। লাইক আমি যদি এটার ক্ষেত্রেও করি, জাভাস্ক্রিপ্টের কনফিউশন পার্ট হচ্ছে কোর্শন, এগুলোকে বলা হয় ডেটা কোর্শন, মানে ডেটা টাইপের কোর্শন হয়। এই যে দেখেন কি হয়ে গেছে, ছিল কি
স্ট্রিং কোন স্ট্রিং এর আগে যদি প্লাস ইউজ করেন তাহলে ওটা নাম্বার কনভার্ট হয়ে যায়। স্যার এটা কি শুধু প্লাস দিলেই হবে না? শুধু প্লাস দিলে, মাইনাস দিলে হবে, মাইনাস দিলে হবে, যেকোনো অ্যারিথমেটিক অপারেটর। একই অপারেটর দিলে হবে। বাট একটা জিনিস মাথায় রাখেন, প্লাস নাম্বারের ক্ষেত্রে যোগ করে, বাকিগুলোর ক্ষেত্রে কি করে? কনক্যাটিনেশন করে। এই যেখানে বলে আছে জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অ্যাডিশন, লাইক আমি যদি এরকম কিছু করতে চাই, তাহলে কি আসবে এখন? মাই নেম ইজ মিস্টার এক্স, ঠিক আছে? এটা কি করলো? কনক্যাটিনেশন করলো। এখন এটাকে আরো সিম্পল ওয়েতে লেখা যায়, একটা হচ্ছে টেম্পলেট লিটারাল আর একটা হচ্ছে ওল্ড, একটা হচ্ছে ES6 ভার্সন আর একটা হচ্ছে ES5 এর ভার্সন। এইভাবে এখন আর কেউ লেখে না সচরাচর। নিচের টেজি না, আমি ওই আন্ডার ইটা দিয়ে মনে ভালো টেক্সটের ভ্যালু আনার জন্য সে ডলারের জায়গায় না না না, এখানে ডলারই দিতে হবে, মানে এরকম করতে পারবেন না। বলেন স্যার, কি যেন বলছিলেন? প্লাস প্লাস কোটেশন এটি টেক্সটের ভ্যালু আনার জন্য এটা আচ্ছা উপরে উপরে, হ্যাঁ এটা স্পেস দেওয়ার জন্য। আর এটা যদি আমি না দিই তাহলে কি হবে? বুঝছেন? স্পেস দিচ্ছে একটা, প্লাস প্লাসটা এটা জোড়া লাগানোর জন্য। আর এইটা হচ্ছে টেমপ্লেট লিটারাল, নিচেরটাকে বলে টেমপ্লেট লিটারাল, ঠিক আছে? টেমপ্লেট লিটারাল আপনি যত ইচ্ছা এরকম ভেরিয়েবল ধরতে পারবেন। ভেরিয়েবল ধরার জন্য কি লিখতে হবে? ডলার, ডলার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলের নামটা, এটাকে বলা হয় টেমপ্লেট লিটারাল। ফরম্যাটটাকে স্যার হ্যাঁ, এই ফরম্যাটটাকে বলা টেমপ্লেট লিটারাল। এই যে সার্চ করলেও পাবেন। এই যে টেমপ্লেট লিটারাল এভাবেও লেখা যায়, যে মাল্টি লাইনেও লেখা যায়। যদি আপনি এরকমও লিখতে চান কোনো কিছু, এরকম কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? এরকম লিখতে হলে আপনাকে লিখতে হবে এইভাবে। এটাকে বলে টেমপ্লেট লিটারাল, ঠিক আছে? একসাথে মাল্টি লাইন স্ট্রিং লেখার জন্য। কেন স্ট্রিং এর আমি বলছিলাম না যে কোটেশন সিঙ্গেল হতে পারে, এটা হতে পারে এবং ব্যাকটিক হতে পারে। স্যার আউটপুট কি তখন এরকম নিচে নিচে হয়ে আসবে? নাইস কোশ্চেন। এই যে একটা জিনিস মাথায় রাখেন, নিচে নিচে কেন আসতেছে? ওকে, এইখানে তো এই যে দেখেন, যদি এইখানেও নিচে নিচে আনতে চান এটাও করা পসিবল। আসছে নিচে নিচে, এই এন মানে নিউ লাইন, ঠিক আছে? ঠিক লাগতেছে? এইগুলা দিয়ে কি হবে ফ্রন্ট-এন্ড ডিজাইন করবে সামনে দেখবেন কিভাবে ডিজাইন করে, যা করতেছেন সব আইব ডিজাইন করার টাইমে। এই নিউ লাইন মানে হয়েছে কি, যখন এই যে এখানে আলটিমেটলি বসে যাচ্ছে কি এই নিউ লাইনটি, ঠিক আছে? এটা নিউ লাইন আছে, তারপর আছে মনে হয় ট্যাব,
এইগুলোকে এভাবে ইউজ করা হয়। আরও আছে, লাইক আমি যদি এখানে এরকম করতে চাই, এরর দিছে, কিন্তু আমি কোটেশনটা দিতে চাই, এটাকে বলে স্কেপ। এখন এটাকে এরপরে যে আশঙ্কা আছে এটাকে স্কেপ করে যাবে, ঠিক আছে? আর এই যে আমরা যে কমেন্ট করার সময় কমেন্টটা লিখি, ওখানেও কি স্যার যদি সেম ইয়া দিয়ে দিব, নাহলে আলাদা কমেন্ট যদি দিতে চান এখানে এরকম লিখতে চান যে স্কেপ দিবেন, এরকম দিয়ে লেখেন। আরো আছে, আরো কয়েকটা আছে, ভুলে গেছি, কয়েকটা খালি মাথায় আছে। হ্যাঁ, বোল্ড করার জন্য আছে কিনা জানি না, বাট এই কমিটে বোল্ড করার জন্য, কমিটে বোল্ড করার জন্য আমার জানা নেই। কমিটে বোল্ড করা যায় না মনে হয়, শিওর না আমি ঠিক, যে মেসেজকে বোল্ড করা যায় কিনা। কোনটার মধ্যে? এটার এটার মধ্যে, এটার মধ্যে মেসেজ দিবেন। ইজের পর স্পেস দিতে চান, এই যে এরকম স্পেস, এইখানে আপনি যেরকম নর্মালি লেখেন না সেভাবেই লিখতে পারবেন। জাস্ট ভেরিয়েবল লেখার টাইম আপনাকে ডলার সাইন নিয়ে আসতে পারে কিছু, ঠিক আছে? আর এটার পাওয়ার হলে এটা মাল্টি লাইন লিখতে পারবেন, ঠিক আছে? আর এইগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং অপারেটরস বলতে পারেন, যে কোনো কিছুকে স্কেপ করা যেতে পারে, কোনো জিনিস নিউ লাইন ইউজ করতে পারেন, ট্যাব ইউজ করতে পারেন, ওইগুলোর জন্য আর কিছু। এগুলো সচরাচর প্রয়োজন পড়ে না, করতেছিলাম দেখা মাথায় আসলো দেখে দেখাইছি। ওকে, তাহলে আমরা অপারেটর শিখছি কি কি? অ্যারিথমেটিক এবং অ্যাডিশন। একটা অ্যাডিশন করতেছিল, মানে কনক্যাটেনেশন করতেছিল। এই যে অ্যাডিং স্ট্রিং এবং নাম্বার যদি করেন তাহলে অলওয়েজ কি হবে? এটা অ্যাডিং টু নাম্বারস উইল রিটার্ন দ্য সাম অ্যাজ এ নাম্বার, লাইক অ্যাডিং এ নাম্বার অ্যান্ড স্ট্রিং উইল রিটার্ন দ্য সেম সাম অ্যাজ এ কনক্যাটেনেটেড স্ট্রিং, লাইক 5 × 5 + 5, তার মানে কি 55, ঠিক আছে? আচ্ছা, এন্ড কি আসবে? 550 is কি দিছে এখানে? আরে গুণ চিহ্ন দিছি, একমাত্র বলছি না প্লাসের টাইমে, ভুলে গেছি। একমাত্র প্লাসের টাইমেই কি হবে? কনক্যাটেনেশন হবে। আদার্স টাইম কোর্শন বলে, এটাকে বলে কোর্শন, ঠিক আছে? জেএস কোর্শন, জেএস এর আর্টিকেল পড়তে পড়তে জীবনে বুড়ে যাবে। হ্যাঁ, স্যার এগুলো আপনার পাগলা গরুতে একটা সিট রাখতে ওইখানে এটা বানায়নি। এই যে জেএস টাইপ কোর্শন নিয়ে হিউজ আর্টিকেলস আছে রে। স্যার এগুলো কি মানে কখন ইউজ করা হয় এভাবে? এগুলো ইউজ না করলে অবজেক্টিভ আজীবন ফেল করবেন, অবজেক্টিভ এরই আসে। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইউজ কি করা হয় ইউজুয়ালি এরকম? হ্যাঁ, আপনি নাহলে বুঝবেন কেমন আউটপুট কি হবে, গেছে তো করতে পারবেন না যে কি ঘুরে গেল। সিম্পল জিনিস বুঝেন, আপনি আপনার মনে করতেছেন আর এটা কি হবে, সমস্যা কি, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখেন, যখন ইউজারের থেকে কোনো ইনপুট ফিল্ডে ফর্মে ডেটাতে ইনপুট নেন, ওইটা অলওয়েজ নাম্বার দিলে স্ট্রিং হয়। আপনি যখন এই যে দেখেন, আপনাদের দেখাই প্লাস বি না, একটা জিনিস আমি নিয়ে আসলাম প্রম্পট, এন্টার এ নাম্বার। এবার আমাকে একটা অ্যালার্ট দিবে, দেখছেন দিছে কত হয়েছে? 5 আর যোগ 5 কত হইলো? কেন 55 এলো? যা দেওয়া স্ট্রিং। আর এটা যদি না দেখতেন তাহলে জীবনে বুঝতেন না, করতে জীবন করতেন আমি তো ঠিকই করছিলাম। ইউজার দিতেছে 5, 55 কেন আসে? কারণ ইউজার থেকে যা দেওয়া সেটা কিসে কনভার্ট হয়? স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। আর এটাকে নাম্বারেও কনভার্ট করা যায়, এটাকে বলে প্রম্পট। আমি দুইভাবে নাম্বারে করতে পারেন, একটা কি করতে পারেন, সরি প্লাস এখানে দিতে হবে না। কি অ্যাপ্লিকেশনটা কি হইলো আলটিমেটলি এটা দিয়ে? যখন প্রম্পট ইউজ করবেন তখন একটা এরকম উইন্ডো আসবে ডেটা দেওয়ার জন্য। দেন কোন সংখ্যাটা দিতে হবে?
কি রে 55 সেকেন্ড ও আচ্ছা, ওইটা বি এর ইনপুটটা স্যার। হ্যাঁ নাম্বার প্রম্পট ওকে এখন তো 55 আসার কথা না এই যে বার আসছে রিলোড ছিল না এই কারণে তো বললি যে ভাই আসে না কেন নাম্বার যখন ইউজ করবেন তখন এটা আবার নাম্বারে কনভার্ট হয়ে যাবে এগুলো তো পরে আসবো এই নাম্বার আবার এখানে একটা কেস আছে এই নাম্বারটা কি হাতের বড় হাতের এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ঠিক আছে আপাতত ওই যে ইউজ কেসটা বললেন না যে ক্যান আসে ওইটা বোঝানোর জন্য প্রমটাকে নিয়ে আসছে আর কিছু না ফর্ম দিয়ে নাম্বার নেওয়া যায় লাইক আপনি যখন একটা ফর্ম ফিল থেকে নাম্বার নেবেন না এস্টিমের একটা ফর্ম তো থাকবে ক্যালকুলেশন করার জন্য ওইখান থেকে যখন আসবে তখন এটা কি হয়ে যাবে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে আর তখন যদি এরকম ক্যালকুলেশন করতে চান তখন কি হবে প্রবলেম ক্রিয়েট হবে ঠিক আছে এই কারণেই ওটাকে কনভার্ট করে নিতে এবং দেখেন এখানে গেলে পাবেন মোবাইল নাম্বার কি এরকম ভাবে মোবাইল নাম্বার অলওয়েজ স্ট্রিং হয় JavaScript portion এই যে টাইপ কোশ্চেন এই যে JavaScript টাইপ কোশ্চেন কি যে ঘটে জীবনে JavaScript-এ দুই ধরনের কোশ্চেন আছে একটা সিম্পলিসিট একটা এক্সপ্লিসিট type questions এর ক্ষেত্রে type question can be explicit and implicit when a developer express the intention to convert between types by the writing the appropriate code like number and value it's called explicit type question for typecasting একটু আগে আমরা যখন প্রম্পট করছিলাম তখন আমরা কি করছিলাম এক্সপ্লিটিং করছি ঠিক আছে মানে আমরা এক্সপ্লিট করছি এক্সপ্লিট করা মানে কি ডেভেলপার নিজের ইচ্ছায় কোনো টাইপকে চেঞ্জ করে দেওয়া এক্সপ্লিট করা মানে কি ডেভেলপার নিজের ইচ্ছায় চেঞ্জ করে দেওয়া আর ইমপ্লিসিট মানে কি এক্সপ্লিসিট মানে যে ডেভেলপারের ইচ্ছা ইমপ্লিসিট মানে কি জাভাস্ক্রিপ্টের ইচ্ছায় ঠিক আছে এই যে এখানে দেখেন একটা ওয়ার্ড লেখা আছে weakly type language values can also be converted between different types automatically and it is called implicit type question it usually happens when you apply operators to values of the different types like a equal null 2 divided by 5 string null plus new date ঠিক আছে or it can be triggered by the surrounding context like with if value where value is corrected to the boolean অনেক ক্ষেত্রেই হইতে পারে এবং এখানে আপনারা যদি আসেন দেখেন এখানে বলছি 3 types of conversion to string to boolean to number তিন ধরনের কোশ্চেন হতে পারে এমন কোনো দিন হবে না যে কনভার্টার অ্যারে হয়ে গেছে কনভার্টার অবজেক্ট হয়ে গেছে এগুলো হইবে না হইতে পারবে কি কি হয় স্ট্রিং হতে পারবে নয় বুলিয়ান নিতে পারবে নয় নাম্বার দিতে পারবে এই যে স্ট্রিং কনভার্সন দেখেন এটাকে বলা হয় কি একটা জিনিস মাথায় রাখেন জাভাস্ক্রিপ্টে দিন শেষে সব কি অবজেক্ট দিন শেষে সবাই কি অবজেক্ট এইরকম প্রতিটা ডেটা টাইপের অবজেক্ট আছে জাভাস্ক্রিপ্টে লাইক এই যে স্ট্রিং লেখেন না এই স্ট্রিং এর এরকম অবজেক্ট আছে নাম্বারের এরকম অবজেক্ট আছে বুলিয়ানের এরকম অবজেক্ট আছে তারপরে সে সিম্বলের এরকম অবজেক্ট আছে সিম্বল তো এমনি নিজেই বড় থাকে তারপরে হলো যে আর তো প্রয়োজন পড়ে না আনডিফাইন মানডিফাইন আবার নাই ঠিক আছে বাট এগুলোর কি আছে এক একটা করে অবজেক্ট আছে অ্যারের ক্ষেত্রে আছে অবজেক্টের ক্ষেত্রে আছে ঠিক আছে এইগুলোর এক একটার এক এক রকম আউটপুট দিবে ঠিক আছে এগুলো আমরা আলোচনা করবো সামনে পাবেন এগুলো কনস্ট্রাক্টর বুঝলে তারপরে পাবেন ওকে এইখানে দেখেন এটাকে বলা হয় কি এক্সপ্লিসিট আমি 1 2 3 কে নিজের ইচ্ছায় কি করলাম স্ট্রিং এ কনভার্ট করলাম বাট নরমালি 1 2 3 যদি প্লাস করেন তাহলে এটা কি হবে ইমপ্লিসিট 1 2 3 প্লাস স্ট্রিং তাহলে 1 2 3 কিসে কনভার্ট হয়ে যাবে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখেন নাম্বারকে স্ট্রিং এর সাথে যোগ করলে অলওয়েজ এটা স্ট্রিং হবে ঠিক আছে স্ট্রিং এর পাওয়ার সবচেয়ে বেশি ঠিক আছে all primitive values are converted to strings naturally as you might expect যত প্রিমিটিভ ভ্যালু আছে সব কনভার্ট হবে কিসে স্ট্রিং এ যদি আপনি এরকম করেন
যদি স্ট্রিং 1 2 3 দেন নাম্বারে স্ট্রিং এ কনভার্ট হবে, স্ট্রিং -1 2 3 দেন তাও স্ট্রিং এ কনভার্ট, নাল দিলে স্ট্রিং এ কনভার্ট, আনডিফাইন হলে স্ট্রিং এ কনভার্ট, ট্রু হলে ফলস হলে যাই হোক সবগুলো ঘুরে ফিরে কি হবে স্ট্রিং এ কনভার্ট হতে সক্ষম। সিম্বল কনভার্সন ইজ এ বিট ট্রিকি, একমাত্র সিম্বল বাদ দিয়ে, বিকজ ইট ক্যান অনলি বি কনভার্টেড এক্সপ্লিসিটলি বাট নট ইমপ্লিসিটলি। ঠিক আছে, রিড মোর দ্য সিম্বল, সিম্বল নিয়ে আলোচনা যখন করবো তখন আসবে, বাট সিম্বলকে যদি আপনারা রান করেন তাহলে এই কোডটাকে যদি রান করেন প্রথমটাকে রান করি, এরর দিছে কই, কনভার্ট করতে পারে না। সিম্বলকে কখনো কি করা যায় না, স্ট্রিং এ কনভার্ট করা যায় না। কিভাবে যায় না, এক্সপ্লিসিটলি করা যায় না। এখানে একটা ডিফারেন্স আছে। কি বলছে দেখেন তো, এই যে এবার আমরা যদি কি বলছে, ইট ক্যান অনলি বি কনভার্টেড সিম্বল কনভার্সন বাই ট্রিকি বিকজ সিম্বল, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট চলে বলে সিম্বল কোশ্চেন রুলস। আচ্ছা এখানে রুলস আছে, আলাদা রুলস আছে। স্ট্রিং আমরা করতে চাইছি, আমরা করতে পারি নাই। সিম্বল না না, ও এরর আসছিল নিচের লাইনটা থেকে। এই যে এবারে স্যার এক্সপ্লিসিটলি করা যায়, ইমপ্লিসিটলি হয় না। মানে জাভাস্ক্রিপ্ট নিজে করতে পারে না, আমি চাইলে করতে পারবো। ঠিক আছে, এই যে যখন আমরা এই লাইনটা করছিলাম তখন কি আসছিল, এরর চলে আসছিল। কারণ বলতেছিল কি সিম্বল কখনো স্ট্রিং এর সাথে যোগ করলে এটা স্ট্রিং এ কনভার্ট হতে পারবে না, জাভাস্ক্রিপ্ট পারবে না। আমি চাইলে এটাকে কি করতে পারি, ওই যে ধইরা স্ট্রিং এর ভিতরে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, মানে নিজস্ব পাওয়ার আছে, ডেভেলপার পাওয়ার আছে, বাট জাভাস্ক্রিপ্টের পাওয়ার নাই। বুলিয়ান কনভার্সন, টু স্পেসিফিকলি কনভার্ট এ ভ্যালু টু এ বুলিয়ান অ্যাপ্লাই দ্য বুলিয়ান ফাংশন। ওই যে বললাম যে বুলিয়ান নামে একটা ফাংশন আছে। ইমপ্লিসিট কনভার্সন হ্যাপেন্স ইন দ্য লজিক্যাল কনটেক্সট অর দিস ট্রিগার্ড বাই দ্য লজিক্যাল অপারেটরস। এইটা বোঝার জন্য আমরা আগে অপারেটরসে একটু ফিরে আসবো, কারণ এইটা ছাড়া অ্যাটলিস্ট একটু তো বুঝতে পারছেন যে চেঞ্জেস কখন হচ্ছে। জাভাস্ক্রিপ্ট দুইভাবে চেঞ্জেস হতে পারে, একটা হচ্ছে নিজের ইচ্ছা আমি কোনো টাইপকে চেঞ্জ করে দিতে পারি, আরেকটা হতে পারে কি জাভাস্ক্রিপ্টের ইচ্ছা টাইপটা চেঞ্জ হতে পারে। এই কারণে যখন আমরা প্লাস এগুলো করতেছিলাম টাইপগুলো কি হচ্ছিল, ফ্যাকচুয়েট হচ্ছিল। ওকে, এবার তাহলে আমরা কি অপারেটর সম্পর্কে জানছিলাম একটু আগে, অ্যারিথমেটিক অপারেটর। এরপরে যে অপারেটরটা থাকে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর খুব সবচেয়ে সিম্পল, এটা আমরা একটু আগে দেখছিও। এরকম একটা অপারেটর ইউজ করছিলাম একটু আগে, এটাকে বলা অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এই প্লাসের সামনে আপনি মাইনাস দিতে পারবেন, গুণ দিতে পারবেন, ভাগ দিতে পারবেন, এরকম দিতে পারবেন, পার্সেন্টেজ দিতে পারবেন, কিন্তু এটা পারবেন না। বুঝতে পারছেন, প্লাস প্লাস দেওয়া যাবে না, মাইনাস মাইনাস দেওয়া যাবে না। এছাড়া যতগুলো অ্যারিথমেটিক অপারেটর দেখছেন, প্লাস, গুণ, ভাগ, পার্সেন্টেজ, এগুলো সবগুলো জিনিসই কি করা যাবে, দেওয়া যাবে। দিলে কি হবে, ওটার সাথে ওটা ভাগ করার পর এইখানে যে ভ্যালুটা দিবেন, ভেরিয়েবল দিবেন, ওটার ভিতরে ওই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটরস। এবং আপনারা যদি সার্চও করেন জেএস অপারেটরস, নিচে আসলে দেখবেন অ্যাসাইনমেন্ট অপারেটরস একটা লিস্ট দেওয়া আছে। এই দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর, সেম ওই যে যোগ করা, ইকুয়াল তো আমরা দেখছি, এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনই তো করতেছি ভ্যালু। ঠিক আছে, ওকে। এবার আসেন কি কম্পারিজন অপারেটর, কম্পেয়ার করব। কম্পারিজন অপারেটর অলওয়েজ কি রিটার্ন করবে, বুলিয়ান ভ্যালু, হয় ট্রু রিটার্ন করবে, নয় ফলস রিটার্ন করবে। কম্পারিজন অপারেটর অলওয়েজ কি রিটার্ন করবে, হয় ট্রু নয় ফলস, মানে বুলিয়ান রিটার্ন করবে। কম্পারিজন নাম করে বুঝতে পারছেন, কম্পেয়ার করা হবে। লাইক যদি আমরা এখানে এসে বলি let b equal to 10 log
এ ইকুয়াল সরি এ ইকুয়াল ইকুয়াল বি, তাহলে কি আসবে? ট্রু অর ফলস? আরে এত কনফিউশন জিনিস দিয়ে গেছে যে আমি কনফিউজ হয়ে গেছে এদিকে যে কি আসবে। 10 সেম ট্রু। ওকে, গ্যাঞ্জাম নাই খুবই। একটা ইকুয়াল সাইন দিলে কি? তাহলে তো অ্যাসাইন হয়ে যেত, অ্যাসাইন অপারেটর হইতো। এই যে একটা ইকুয়াল অ্যাসাইন হয়ে যেত না। এবার কি আসবে? এইখানে দেখেন, এটাকে বলা হয় কি লাইটলি চেক করা, খুব হালকাভাবে। দুইটা ইকুয়াল কি করে? হালকাভাবে চেক করে। মানে কিভাবে চেক করতেছে? ভাই তুমি কি 10? হ্যাঁ। ভাই তুমি কি 10? হ্যাঁ ভাই 10, কিন্তু আমি স্ট্রিং 10। আরে সমস্যা নেই, 10 তো, ঠিক আছে, বিষয়টা সেরকম। হ্যাঁ, আপনি সিম্পলি চিন্তা করেন, রিয়েল লাইফে আপনি এরকম লিখতে পারেন, লাইক লাভি ওয়াসকে যে আমাদের বলে যে স্যার এইটা হচ্ছে নাম্বার 10, এটা হলো স্ট্রিং 10। রিয়েল লাইফে পসিবল? পসিবল তো না। 10 মিন্স 10, ঠিক আছে। রিয়েল লাইফে তো স্ট্রিং 10 নাম্বার 10 হতে পারে না, এই কারণে এটা কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। যদি হার্ডলি চেক করতে চাই, একবারে না স্ট্রিক্ট মোডে চেক করতে চাই, ভাই এটা হইতে পারবা না, তোমার এখানে চেঞ্জেস তোমাকে বলবা, তাহলে 3টে করে দেবে। এখন দিবে ফলস, করা ভাবে দেখবে, ঠিক আছে, চিরুনি অভিযান আর কি। ওকে, 3টাতে দেখেন কি বলছে, ভ্যালু ইকুয়াল হইতে হবে এবং টাইপ ইকুয়াল হইতে হবে। মানে ডেটা টাইপ এবং ভ্যালু দুইটাই কি হইতে হবে? সেম হইতে হবে। আমি যদি এখানে এসে শূন্য করে দিই, আর যদি এটা এমন করি তো ফলস, ঠিক আছে। আর যদি এটা এমন করি তাহলে ট্রু। সহজ হিসাব। ওকে, তাহলে একটা গেল ডাবল ইকুয়াল, একটা গেল ট্রিপল ইকুয়াল। এবার আসে নট ইকুয়াল। আমি বলতেছি ওরে উল্টা কোশ্চেন করতেছি, ভাই যদি এ বি সমান না হয় তাহলে ট্রু বলবা, সমান না হইলে ট্রু বলবা, যদি সমান হয়ে যায় তাহলে কি বলবা? তাহলে আমি কি বলবে? যদি সমান না হয়তো, যদি সমান হয় তাহলে ফলস, যদি সমান না হয় তাহলে ট্রু। সমান না হইলে ট্রু, সমান হইলে ফলস। ওকে, কেন এখানে আবার একটা জিনিস চলে আসবে, সেটা কি? ডেটা টাইপ চেক করা। এই যে এবার আমি যদি এটাকে বলি এরকম, তাহলে কি দিবে? ফলস। ইকুয়াল না, সেম সেম না, তাহলে কি দিবে? ফলস দিবে। এবার কি দিবে? এবার কি দিবে? ট্রুই দিবে। কিন্তু এবার কি দিবে? ট্রু দিবে। এই যে এটা পড়েন, এটা পড়েন, দুইটা জিনিস মাথায় রাখেন। এখানে একটা একটা জিনিস আছে, ইকুয়াল ভ্যালু। ভ্যালু কি হতে হবে? ইকুয়াল হতে হবে, এবং এন্ড আছে, এবং কি হতে হবে? ডেটা টাইপও সেম হইতে হবে। নট ইকুয়ালের ক্ষেত্রে দেখেন, যদি ভ্যালু ইকুয়াল না হয়, ঠিক আছে, তাহলে ট্রু রিটার্ন করবে, অথবা অর দিছে, এন্ড দেয় নাই কিন্তু, অর যদি টাইপ ইকুয়াল না হয়। এখানে ভ্যালু ইকুয়াল কিন্তু টাইপটা ইকুয়াল না, তো ট্রু। একটা এন্ড অপারেটর চেকিং হচ্ছে, একটা অর অপারেটর চেকিং হচ্ছে, এটা মাথায় রাখেন, ঠিক আছে। ইকুয়াল, তিনটা ইকুয়াল দিলে কি হয়? এইটাও হইতে হবে এবং ওইটাও হইতে হবে, কিন্তু নট ইকুয়ালে কি হতে হবে? হয় এটা হইতে হবে, না ওইটা হইতে হবে। ক্লিয়ার? এটা কনফিউশন ক্রিয়েট করে অনেক। ওকে, এরপরে ইজি। গেটার দেন, এ কি বি এর বড়? না, ফলস, কারণ এ বি এর সমান। যদি এটা চেক করতে চান তাহলে একটা সমান চিহ্ন দিয়ে দিবেন। এইখানে ট্রিপল ইকুয়াল মিকুয়ালের ঝামেলা নাই, ঠিক আছে। এখানে সরাসরি চেকিং, বড় হইলে আর ছোট হইলে। এখানে দেখেন, গেটার দেন, লেস দেন, গেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। ক্লিয়ার? এটাকে বলে কি অপারেটর? কম্পারিজন অপারেটর, এবং এটা অলওয়েজ ট্রু এবং ফলস রিটার্ন করে। একটা সমান দিলে অ্যাসাইন
হ্যাঁ সমানে হতেছে। এবার আসছে মজার বিষয়, এ আর বি কি সমান? লক করি নি তো। এখানে স্মলার দেন সাইনের আছে তো, আক্সকি টেবিল পড়েন। ঠিক। आप समझ में आया? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটার একটা কাজ করা যায়। এতে 41 ক্যারেক্টার দাঁড়ান, এটার আরে স্ট্রিং এর ভ্যালুটা ভুলে গেছি আমি। এই যে কত 60, আর বিয়েরটা কত তাহলে? একটা 65 কি হিসাবে আসলো ওখানে 40 আজকে টেবিল, আজকে 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 শুধু আজকে আজকে টেবিলে আসছে এটা স্যার কি 66। হ্যাঁ এই ভ্যালুটা কত থেকে এই যে এটা থেকে আসছে, প্রয়োজন ছিল এই যে বড় তেরের ভ্যালু কত? ওটা দেখছো 41 এই রে, আরে আরে দা ওয়েট ওয়েট ওয়েট, এইটা এইটা দেখেন, এইটা এটা আজকে টেবিলের নাম্বার, এই যে এখানে দেখা আছে, সিরিয়াল নাম্বারটা স্যার এই যে এটা হচ্ছে ডেসিমেল, এটা অক্টাল, এটা হেক্সা। আমরা দেখছিলাম হেক্সা, ঠিক আছে। আর এটা কি স্যার? কোনটা? এই যে এই 41 টা কি টাইপের? এটা হেক্সা, ও এটা হেক্সা। এটা অক্টাল, এটা বাইনারি, সব কিছুতে কনভার্ট করা যাবে। আস্তাগফিরুল্লাহ। স্যার এই সিম্বলগুলোর কোডগুলো কি কখনো ইউজ হয় আমাদের? হ্যাঁ এই সিম্বলে মানে হ্যাঁ। কোশ্চেন মার্ক হ্যাঁ এগুলার কোড সব ইউজ হয়। এই যে কেন ইউজ হয় না, আপনি যখন একটা ফর্ম ফিল আপের টাইমে ধাপ করে এন্টার মারেন আর ফিল আপ হয়ে যায়, কেমন হয়? এন্টারটারে বুঝলো কেমনে যে এন্টার, এটা এন্টারই হিট হয়েছে, এটা স্পেস হিট হয় নাই, কে ধরলো এটারে? আপনি যখন কোনো একটা মডেল পপ আপ ওপেন করেন, এই এসকেপ বাটনের চাপ দেন আর এটা চলে যায়, কিভাবে বুঝলো যে এটা এসকেপই হয়েছে? অন্য কোনো বাটন হিট করেন নাই, স্পেস দিলে কি হয়? তা আমাকে এখানে ধরতে হচ্ছে না যে এটা স্পেস কিনা, এটা অন্য কোনো ক্যারেক্টার কিনা, ঠিক আছে? তো এই ক্যারেক্টারটা ধরবো কিভাবে আমি? যেমন আপনারা যখন পাসওয়ার্ড চেক করেন তখন কি হয়, ঠিক আছে? অনেক ওয়ে আছে, হয় না দুনিয়ার ভিতরে এমন কিছু নেই, যদি না হয়তো তাহলে এত কষ্ট করে বানাইছে কে? মজার বিষয় আছে কি? কম্পিউটার 01 ব্যবহার করে হুম বাইনারি রিপিটেড দেওয়া আছে। হুম কম্পিউটার এই ভাষায় বুঝতেছে, কম্পিউটার দিন শেষে এটারই বুঝতেছে যে বাইনারিটা আমরা আমাদের ক্ষেত্রে চেঞ্জ করছি, ঠিক আছে? এখানে তিন ধরনের, একটা হচ্ছে ডেসিমাল, যেটা আমরা নর্মালি বলি। একটা কি ডেসিমাল সংখ্যার ভ্যালু কত? 0 থেকে 9, মানে 10 ভ্যালুতে হয়। অক্টাল কয় ভ্যালুতে হয়? 8। 0 থেকে 7। আর এই কততে হয়? হেক্সা কততে হয়? 16। 0 থেকে 9, এরপরে কি এ থেকে এফ, আর তারপরে হচ্ছে বাইনারি 0 এবং 1, 2 তে হয়। আর এগুলো হচ্ছে সিম্বল। স্যার এইচটিএমএল নাম্বার মানে এই এটা HTML এর আরে HTML নাম্বার, ইমোজি যে দেন এটা কেমনে যায়? এগুলো অ্যাশিং আছে। স্যার আমরা যদি কোনো ওয়েবসাইট বানাই তখন কি স্যার ওই ফুল স্টপ তারপর কমা এরকম কোড না। দিয়ে লিখতে হয় নাকি? ওটা আপনি হাতে লিখতে পারবেন, এটা HTML নাম্বার দিছে আর ডেসক্রিপশন দিছে। এখানে অনেক আছে তো স্যার, এখানে অনেক কিছু করা যায়। আপনারা অনেক সময় ওই যে দেখেন না, কি বলে কপিরাইট সাইন দেখেন না, কপিরাইট সাইনের HTML নাম্বার আছে। এখানে আছে কিনা জানি না, কিন্তু কপিরাইট সাইন পাওয়া যাবে, হয়তো নিচে নিচে কোথাও থাকতে পারে, বাট কপিরাইট সাইন আছে। হুম আপার কেস লোয়ার কেস সাইডে ছিল যে কোনটা? উপরে আবার এই যে লোয়ার কেস আরে লোয়ার কেসে ছোট হাতের বড় হাতের কে, ওইটা। এই যে অনেক সিম্বল আছে, ডলার মলার যা আছে অনেকগুলো সিম্বল ইউজ করা যায়।
এখানে একটা আছে কপিরাইট, কপিরাইটটা এই যে কপিরাইট। তো আপনি বলছিলেন ওই যে ফ্লেক্স দিয়া চেস বোর্ড বানানোর মানে একটা বানান যায়, হ্যাঁ। ওটার ভিতর যে গুটির সিম্বল ওইগুলো আছে এরকম এই যে ইউনিকোড দিয়া বসানো যায়। আরে বসানো যাবে তো। এই যে এগুলো কি ইউনিকোডও বলে, HTML ইউনিকোড। এই যে দেখেন দেখেন না, অনেক সময় ফুটারে কপিরাইট, ঠিক আছে, ওই কপিরাইটের যে আইকন নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না, এটা সাইন আছে, ঠিক আছে। ইভেন প্রতিটা ইমোজিরও এই নাম্বার আছে। এত সহজ না ওয়ার্ডটা, মানে ইমোজি ইউজ করতেছেন মন মতো, এগুলো সবগুলো এখানে নাম্বার আছে। ইমোজি নাম্বারও পাওয়া যায়, সার্চ করলে পাবো না ইমোজি। এই যে ইমোজি নাম্বার, হ্যাঁ ইমোজি ইউনিকোড আছে, এই যে নাম্বার, এই যে ইমোজি সব নাম্বার। জানি এটাকে কপি করেন, এই যে এখানে এটা একটা নাম্বারে কনভার্ট হবে, ঠিক আছে। এটা তো আমরা এভাবে বসছি, আমরা ডাইরেক্ট ভ্যালুটা দেখতে পারি, বাট এটা একটা নাম্বারে কনভার্ট হয়। অনেক সময় চেক করতে হয়, চ্যাটিং অ্যাপ্লিকেশনগুলোতে চেকিং করতে হয় যে আসলে ইমোজিগুলা কি 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 টাইপের ইমোজি এবং এগুলার সিমিলার টাইপের কি কি আছে, সার্চ করা যায়, অনেকগুলো আছে। হ্যাঁ এরকম কোডস আছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, তার মানে আমরা যদি এ বি এগুলোকে কম্পেয়ার করেন তাহলে মাথায় রাখতে হবে কোনটাকে, আস্কি কোডকে, ঠিক আছে, আস্কি কোডকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার এখানে সবচেয়ে মজার বিষয়, আমি টেক্সট নামে রাখলাম, বাট যদি আমি এখানে অ্যারে নেই, এটা কি সমান ট্রু অর ফলস? কেমনে? দুটোটা তো দেখতে সমান। এবার আসবেন শুরুর দিকে কি পড়েছিলাম, যখন প্রিমিটিভ ডেটা টাইপ তখন কি স্ট্যাক মেমোরি, যখন অ্যারে অবজেক্ট এগুলা তখন কি হিপ মেমোরি। এই অ্যারে এই মেমোরি রিলোকেট করছে, এই অ্যারে তারেক মেমোরি রিলোকেট করছে, দুই মেমোরির নাম্বার তো জীবনে মিলবে না। লাইফে কোনো কনফিউশন দরকার নাই জাভাস্ক্রিপ্টের ডেভেলপার হলে। জাভাস্ক্রিপ্ট ডেভেলপার অ্যাজ এ হাজবেন্ড খুব ভালো, কারণ এত ধৈর্য আপনার এ দিবে যে মানে আপনার জীবনে ওর কথা কোনো কাটতে দিবেন না, ভাই তোর তো বেশি কনফিউশনটা ও, ঠিক আছে কি, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট ডেভেলপার ভালো এই দিক দিয়ে, বুঝছেন কি প্রবলেম হয়েছে। তাহলে অবজেক্টের ক্ষেত্রে কি হবে, সেম। যদি আমি এখানে অবজার্ভ করে দেই, দুটা কখনোই সেম হইতে পারবে না, এবং আপনি এটা প্রিন্ট করলেও দেখতে পারেন যে সেম হবে না, নেভার। আচ্ছা, যদি ইকুয়াল দেই তাহলে ফলসই আসবে। আচ্ছা, যদি নট ইকুয়াল দেই তাইলে ট্রু আসবে, যে ভাই মিলে নাই, ঠিক আছে, কারণ জীবনে ওটার মিলে না। একটা জিনিস মাথা রাখবেন, অ্যারে অবজেক্ট ফাংশন এই তিনটা অলওয়েজ হিপ মেমোরি। কখনো ভ্যালুকে চেক করবেন না যে অ্যারে কিনা, অ্যারে দেখা মানে হচ্ছে ভাই তোর মিলবে না, কারণ ওর সাথে ওর মেমোরি লোকেশন কখনোই সেম হবে না। আমি যদি আপনার সিম্পল জিনিস বলি, আপনারা জিমে গেছেন মনে করেন, লকার আছে, ওর লকারও পোটেনশিয়াল রাখা, ওর লকারও পোটেনশিয়াল রাখা, দুটো কি সেম? লকার নাম্বার তো আলাদা, ঠিক আছে। সিমিলার জিনিসটা ঘটে অ্যারে এবং অবজেক্ট বা ফাংশনের ক্ষেত্রে। মেমোরি লোকেশন অলওয়েজ কি ডিফারেন্স, ঠিক আছে, মেমরি লোকেশনটাকে আর কি কম্পেয়ার করছে। স্ট্যাকে কোনগুলো হয়? স্ট্যাকে ভ্যালু হয়, স্ট্যাকে কম্পেয়ার করে এইভাবে, ভাই তুমি কি 10 আর তুমিও কি 10, ঠিক আছে। আর ওইখানে কম্পেয়ার করে, ভাই তোমার মেমোরি কত আমার মেমোরি কত, ঠিক আছে। এই কারণে স্ট্যাক মেমোরি হিপ মেমোরি চলে আসে। ওকে চলেন, জীবনে কনফিউশন তোমাদের শুরুই করছেন। এরপরে আসে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর খুব মজা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট পড়ছেন না, ঠিক আছে। গেট পরে এটা না হয় পড়ি নাই, ঠিক আছে। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, দুটাই ট্রু হইতে হবে। অর গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ট্রু হইতে হবে। নট গেটের ক্ষেত্রে কি হতে হবে, যা ট্রু থাকবে ওরা ফলস করবে, ফলসটা কি করবে, ট্রু করবে, ঠিক আছে। অ্যান্ড পড়বেন, লেট এ ইকুয়াল টু, আচ্ছা এটা আমি এমনি লিখি, এটা কনসোলে করা যায়,
শুধু শুধু হুদে একটা ভেরিয়েবল ধরতেছি। 10 নট গেট এবং আমরা অ্যান্ড গেট পড়তেছি। অ্যান্ড গেট বা নট গেট পড়ার আগে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো জাভাস্ক্রিপ্টে ট্রু ভ্যালু কোনগুলো, ট্রুথি ভ্যালু কোনগুলো, ফলসি ভ্যালু কোনগুলো। ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু সিম্পলি সার্চ করেন। চিন্তা করেন না, এই বছর খুব মজা পাবেন জাভাস্ক্রিপ্ট করতে করতে। ট্রুথি আর হ্যাঁ পরের বছর রিঅ্যাক্ট তখন ইজি থাকবে, রিঅ্যাক্ট ইজি জাভাস্ক্রিপ্টের তুলনায় খুব। ওকে, আমরা যদি ট্রুথি ভ্যালুগুলো জেনে ফেলি তাহলে ফলসি ভ্যালুগুলো খুব ইজিলি পেয়ে যাব। ওকে, তাহলে ট্রুথি ভ্যালু কোনগুলা? ট্রু অথবা ট্রুথি হইতেই হবে, এটা তো সিম্পল জিনিস। ফাঁকা অবজেক্ট কি ভ্যালু? ট্রু ভ্যালু। ফাঁকা অ্যারে ট্রু ভ্যালু। যে কোনো নাম্বার ট্রু ভ্যালু, যদি মাইনাস হয় তাও কি ট্রু ভ্যালু। যে কোনো স্ট্রিং ট্রু ভ্যালু, এটা যদি স্পেসও হয় ট্রু ভ্যালু। ঠিক আছে? ওকে, স্ট্রিং এর ভিতরে ফলস রাখা থাকুক বা এটা কি ট্রু, ওটাতে স্ট্রিং এর দিন শেষে। যে কোনো ডেট অবজেক্ট, ডেট মানে টাইম, ট্রু ভ্যালু। মাইনাস যে কোনো নাম্বার ট্রু ভ্যালু। 12n বিগিন ট্রু ভ্যালু। 3 পয়েন্ট সামথিং ফ্লোট ট্রু ভ্যালু। মাইনাস 3 পয়েন্ট সামথিং হলো ট্রু ভ্যালু। ইনফিনিটি ট্রু ভ্যালু। মাইনাস ইনফিনিটি ট্রু ভ্যালু। 12 টা কি বললেন স্যার? বিগিন পড়ছিলাম না? আরে এত জলদি ভুললে হবে না রে। ওকে, তাহলে এবার আমরা ক্লিয়ার ট্রু ভ্যালু কোনগুলো, আর বাকি এছাড়া যা যা আছে সবাই কি ফলস ভ্যালু। আচ্ছা, তাহলে এবার আমরা চলেন এখানে ফলসি বলতে আসলে কি বোঝাচ্ছে? যেগুলো মিথ্যা, এমনই ক্লিয়ার হয়ে যাবেন। বাকি আর না, ট্রুথি ফলসি। ট্রুথি ভ্যালু মানে ট্রুথি ভ্যালু মিন্স, আমরা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস থাকে, এটা তো বুঝেন যে ইফ এলস থাকে, ইফ এতে কন্ডিশন চেক করতে হয়। তো ওই কন্ডিশনগুলোর জন্য ট্রুথি ভ্যালু ফলসি ভ্যালু জানতে হয়, যে আসলে কোন ভ্যালুটা ট্রু রিটার্ন করে, কোন ভ্যালুটা ফলস রিটার্ন করে। ওকে, এটা কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। তাহলে এটা কি হবে? লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ডের ক্ষেত্রে কি কি দরকার পড়ে? দুটাই সত্য। দুইটা সত্য বলতে কি যতগুলো থাকবে সবগুলো কি হতে হবে? সত্য হইতে হবে। তাহলে 10 কি সত্য? এই 10ও সত্য। তাহলে অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, যদি এইভাবে লেখা হয় তাহলে যেখানে ট্রু পাবে সেটা রিটার্ন হবে। ঠিক আছে? সিম্পল আমি যদি একটু চেঞ্জ করে দেই, 10-এর জায়গায় 20 করে দিই একটু, তাহলে আপনারা ভ্যালুটা বুঝতে পারবেন। এটা কি ট্রু ভ্যালু, ট্রু। এখন 10 মাস না, আমি ট্রুতে থাকি, যেটা কি ট্রু ভ্যালু, এটা কি ট্রু ভ্যালু। তাহলে এবার যদি আমি রান করি তাহলে আসবে 20। হ্যাঁ, কেন আসছে এটাও বুঝাই। এই 10 কি ট্রু। আমি অপারেটর কি ইউজ করছি? এন্ড। তাহলে দুইটা কি ট্রু হইতে হবে না? তাহলে এই অপারেটর প্রথমে চেক করলো কাকে? 10 কে। ও কি পেলো? ট্রু। এখানে আসলো, এখানে কি পেলো? ট্রু। তাহলে অলওয়েজ লাস্ট ট্রুটাকে রিটার্ন করা হবে। অলওয়েজ লাস্টের ট্রুটাকে কি করা হবে? রিটার্ন করবে। তাহলে রিটার্ন হচ্ছে কত? 20। এরকম হুম, স্যার কি মানে এটার ইউজ কেস, অপারেটর দিয়ে দুই ভ্যালু আমরা ইউজ করলাম। এইটার ইউজ কেস রিয়েক্টে গেলে পুরাটাই ভরা। ইউজ কেসের শেষ নেই, ইউজ কেস আছে। বলেন এখন আপাতত যতদিন আমি জাভাস্ক্রিপ্ট এভাবে খুচরা খুচরা শিখাচ্ছি, ঠিক আছে, অতদিন এগুলোর ইউজ কেসে যাবেনই না। আচ্ছা স্যার এটার ইউজ কেস কই, এটার আমি কই ইউজ করব, আপাতত বুঝে ট্রাই করেন কি হয়। ইউজ কেস একদিনেই বুঝাই দিব যে সবগুলো ইউজ কেস কই আছে। এখন কন্ডিশন বলেন বলেন স্যার। আর একটা আসবে, সমস্যা নাই। মনে আসবে লাস্ট ট্রু আসবে। কন্ডিশন না, ট্রু চেক করে, ট্রু চেক করে। যেমন আমি যদি এন্ড গেটের কথা চিন্তা করেন, এন্ড গেটের ক্ষেত্রে কি চেক করতো? এই গেট কি খোলা আছে? হ্যাঁ ভাই আছে, ইয়েস। এই গেট কি খোলা আছে? ইয়েস। তাহলে ও রিটার্ন করে কি? ট্রু। ঠিক আছে, সিমিলার জিনিসটাই রিটার্ন করতেছে। এই গেট কি খোলা আছে? হ্যাঁ। এই গেট কি খোলা আছে? হ্যাঁ। এই গেট কি খোলা আছে? হ্যাঁ। তাহলে কোন গেট? তাহলে লাস্টে ও ট্রুটা রিটার্ন করবে। এখন ওরা ফলস করা দিয়ে দেখেন, 0 ইজ আ ফলসি ভ্যালু। আসছে কি?
জিরো। স্যার জিরো একটা নাম্বার না, তাইলে এটা কেন false? না, জিরো একমাত্র ব্যক্তি যে আলায় ফলস, ওর আজাই রাও, ঠিক আছে, জিরো ফলস। এবং এখানে আপনারা যদি এইখানেও জিরো দেন তাহলে কি আসবে বলেন তো প্রিন্টে? false, zero. জিরো আসবে। এইবার মজার বিষয় এখানেই আসে, এইটাকে বলা হয় শর্ট সার্কিট। সার্কিট কখন ব্রেক হয়? রিয়েল লাইফে যখন কোনো ফলসি জিনিস পেয়ে যায় তখন কি হয়? সার্কিটটা ব্রেক হয়। এটা একটা সার্কিট রান হচ্ছিল, ট্রু সার্কিট রান হচ্ছিল, মাঝখান থেকে আসছে কি? ফলস, সার্কিট ব্রেক হয়েছে। সার্কিট যে জায়গায় ব্রেক হবে সেই ভ্যালুটাই রিটার্ন হবে। মাথায় রাখেন, সার্কিট যে জায়গায় ব্রেক হবে সেই ভ্যালুটাই রিটার্ন হবে। তাহলে যদি আপনি এটাকে উঠেও দেন তাহলে আপনি এখন বলতে পারবেন সার্কিট ব্রেক হবে কোন জায়গায়? লাস্টের জায়গায়, একবারে লাস্টে। এই কারণে বলছিলাম যে লাস্ট ট্রু ভ্যালুটা রিটার্ন করে, ঠিক আছে? সার্কিট যে জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে সেই ভ্যালুটাই রিটার্ন হয়ে যাবে। সহজ হিসাব, ট্রু ফলস মাথায় রাখার দরকার নাই। সার্কিট কোন জায়গায় ব্রেক হবে, এই সার্কিটটা ফুলফিল হচ্ছে কোথায়? এখানে ভ্যালু রিটার্ন। আর যদি আমি এখানে একটা জিরো দিয়ে দিই তাহলে সার্কিটটা কোন জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে? এদিকে, তাহলে জিরো রিটার্ন করবে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, এটাকে জেস শর্ট সার্কিট বলা হয়। হ্যাঁ, এবং টপিকই আছে এটা নিয়ে। আমার মাথারও false। এই যে জেস শর্ট সার্কিট লিখছে যে আসছে, এমন না যে আমি বানায় বলতেছি, আছে এটা জেস শর্ট সার্কিট আছে। ফ্রি কোড ক্যাম্পে এটা নিয়ে আর্টিকেলও লেখা আছে যে শর্ট সার্কিটিং বলতে কি। এই যে এখন আবার শর্ট সার্কিট পাবেন আরেকটা। এখন কি আসবে? অরগেট কি করে? এটা অরগেট। অরগেট কি করে? একটা ট্রু পাইলেই রিটার্ন। গুড। ওই যে সার্কিট ব্রেকের মাথায় রাখেন, 10 সার্কিট ব্রেক। ফলসি ভ্যালু আরেকটা কোনটা আছে? জিরোর মতো না, ফাঁকা স্ট্রিং। তাহলে স্যার এই যে 10 এন্ড দেন 0 তারপরে নাল তারপর 10 থাকলে কোন নালাইও না 0 হইব। হ্যাঁ, নাইস কোশ্চেন। চলেন অ্যানসার আপনি দিবেন, কোন কি কি করব? কোন মানে কোন? পর পর দুটো ওই যে সার্কিট ব্রেক নাল, তারপরে কি এন্ড গেট দিব? স্যার আগে একটা দিয়ে এন্ড দিলাম, নাল, জিরো, এন্ড মাইনাস জিরো। কি আসবে? নাল আসবে, একবারে সিম্পল। সার্কিট কই ব্রেক হইছে? নালে। সহজ হিসাব। আমার তো কয়টা ফলস আছে দেখার দরকার নাই। এন্ড গেটের ক্ষেত্রে মাথায় রাখবেন, খুঁজবেন এন্ড গেট যখনই থাকবে আগে খুঁজবেন ফলস আছে কিনা কোথাও। এন্ড গেট যখনই দেখবেন তখন আগে খুঁজবেন কি কোথাও ফলস আছে কিনা। ফলস পাওয়া মানে সার্কিট ওদিকে ব্রেক, ঠিক আছে? যেদিকে ফলস পাবেন, এটা শুরুতে হোক শেষে হোক লাস্টে, যেখানে ফলস আসা পড়বে সেখানে সার্কিট কি হয়ে যাবে? ক্লোজ। আর অর গেটের ক্ষেত্রে উল্টা, খুঁজবেন ট্রু। অর গেটের ক্ষেত্রে কোনটা খুঁজবেন? ট্রু। সিম্পল জিনিসটা যদি এখানেও লেখেন, অর গেটের ক্ষেত্রে এখানে তো আপাতত কিছুই ট্রু পাবে না, মাইনাস জিরো দিবে। কারণ অর গেট কি খুঁজে? ট্রু খুঁজে। ও নালরে দেখছে, ভাই এটা ট্রু না, আচ্ছা জিরোর কাছে যাও, জিরো দেখছে, ভাই এটাও ট্রু না, বা এখানে গেছে এটাও ট্রু না, শেষ। যদি আমি এখানে জাস্ট এন্ড কি আসবে? স্ট্রিং এই শেষ, কারণ স্ট্রিং কি? ট্রু। এটা ফাঁকা স্পেস, এটা মাথায় রাখেন। এইটা ফাঁকা স্পেস আর এটা কি? এমটি স্ট্রিং। ফাঁকা স্পেস কিন্তু ট্রু রিটার্ন করে। ওটা হয়তো স্যার স্ট্রিং হিসেবে কাউন্ট। এমটি স্ট্রিং আর ফাঁকা স্ট্রিং কিন্তু সেম জিনিস না, এটা মাথায় রাখেন। জিরো এমনে থাকলো ফলসি ভ্যালু, জিরোর আগে মাইনাস থাকলো কি? ফলসি ভ্যালু। মাথায় রাখবেন, ঠিক আছে? যে কোনো ভ্যালু যেটা ফলসি ওটার আগে মাইনাস হোক আর প্লাস হোক ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আর স্যার এন্ড আর ওই যে মডুলাস এটা কি কয় যে আচ্ছা এটা কি এন্ড গেট আর নট গেট নাকি? এন্ড গেট আর অর গেট? দাঁড়ান, এখন কি আসবে? এরর আসবে। কেন শুরুর দিকে বললাম না যে প্লাস হয় না? আরে এখানেও দেখতে পারেন, শুরুর দিকে তো বলছিলাম যে সরাসরি প্লাস ই করা যায় না। এটা যদি করতে চান তাহলে কি করতে হবে? একটা ভেরিয়েবল ধরতে হবে আগে।
আরে না এরর দেয় না আমার বেশি। জাভাস্ক্রিপ্টে হারায় গেছেন না অ্যাটেন্ডেন্সের টাইম দিয়ে দিয়েছে আরে না কই কটা বাজে? 45 বাজে। কি আসবে? 1 আসবে। প্লাস এবার এখানে আরো মজা আছে। এবার কি আসবে? আবার গেছে। যেখানে সাথে একটা অ্যাঙ্গেল দেন জিরো তো ফলসই না তো ওরে লাস্টের ভ্যালু না এ ট্রু পাইছে ওরে পাই নাই, ও ট্রু পাইছে না পাই নাই, তো সার্কিট যেদিকে ব্রেক হবে সেদিকে তো যাবে সার্কিট। কিন্তু স্যার পরে যে বলছিলেন হচ্ছে কি ট্রু ভ্যালুতে গিয়ে সার্কিট ব্রেক হয়। হ্যাঁ তো ট্রু কোথাও না পায় তাহলে তো সার্কিট ব্রেক হবে ভাই। একটা সার্কিট চলতেছে, এই a++ টা আসলে কি? নাম্বার চেঞ্জ করে দেন কি হিসাবে এর ভ্যালু চেঞ্জ করে দেন এর ভ্যালু চেঞ্জ করলে তো কনফিউশন থাকবে না। এইখানে একটা জিনিস দেখেন, একটা সার্কিট আছে, এটা অর সার্কিট। এই সার্কিটটা এরকম চলতেছিল, যদি ট্রু পায় তাহলে সার্কিটটা কি হয়ে যাবে? ক্লোজ হবে। যদি ট্রু না পায় তাহলে সার্কিটটা কই ক্লোজ হবে? সবার লাস্টে ক্লোজ হবে। সহজ হিসাব। কিন্তু স্যার আমার কোশ্চেন হচ্ছে তাহলে a++ হলো কি টাইপের ধরুন? এটা কি? এ কি? এর হচ্ছে জিরো। তাহলে এখানে এ কি আছে? জিরো। জিরোর সাথে সাথে প্লাস, তাহলে কি এখানে প্লাস হবে নাকি পরের লাইনে হবে? পরের লাইনে হবে। পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট ওকে পড়েছিলাম না? আর যদি এটা এমনি করে দেই তাহলে এই খেলা ঘুরে যাবে, কারণ এখন আবার জিরোরে কি করে দিয়েছে? ইনক্রিমেন্ট করছে, তাহলে হয়ে গেছে কি? জিরো হয়ে গেছে কি? 1। আরো কনফিউজ করতে চান জীবনে নিজেরে? এটা হিজিবিজি। আচ্ছা এখানে যদি একটা অ্যাঙ্গেল চিহ্ন দিবেন নিচে তাহলে হ্যাঁ আরো কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্সিটির কোনো অভাব নাই। এন্ড গেট অর গেট মিলাবো না পরে। ওই যে বলতে এখন এই যে জাভাস্ক্রিপ্টে অলওয়েজ লাইন বাই লাইন পড়ার ট্রাই করেন, লাইন বাই লাইন, যে আসলে কি ছিল, কি হইলো, কোথায় হইলো। ঠিক আছে, একটু বুঝতে পারলে কনফিউশন ক্লিয়ার হবে। বললাম না যে আপনার আটকানোর জন্য কিচ্ছু লাগবে না, এইটুকুর উপরে নৈবিত্তিক করলে আটকানো যায়। ঠিক আছে, খালি এটা ঘুরাবো। ঠিক আছে, এনসিকে দেন নেটকে যাবেন। এই কারণে এগুলো খুব বেজ। ঠিক আছে, এগুলো আপনার রিয়েল ওয়ার্ল্ডে যে একবার সরাসরি কাজে লাগতেছে বিষয়টা এরকম না, বাট ডেটাটা কি এবং কখন ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? এই কারণে আমি এখানে -1 আনছি। যখন এখানে -1 আনছি তখন এখানে জামার লেগেছে। ঠিক আছে, কারণ এখন এখানে এসে পড়বে কি 0, কিন্তু যদি এখানে -1 রাখতাম। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এটাকে একটু ঘুরে আতেই। এখানে দিলাম এ, ওই যে পোস্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় তাইলে স্যার তাহলে তার হবে না। পোস্ট ইনক্রিমেন্ট দিলে হবে, পোস্ট ইনক্রিমেন্ট দিলে তার হবে না, তাতে এই লাইনে চেঞ্জেস হচ্ছে না। এখন আমরা বলেন তো ভ্যালু কি আসবে? আরে না, -1 আসবে। -1 তো ফলসি ভ্যালু না, ট্রু ভ্যালু। মাইনাস দিয়ে জাভাস্ক্রিপ্টে ফলসি ট্রুডি নির্ধারণ করা হয় না। ভ্যালু যদি ফলসি হয় তাহলে ফলসি, এর আগে প্লাস থাকবে আর মাইনাস থাকবে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যদি না সেই প্লাসের কারণে ওর ভ্যালু চেঞ্জ হচ্ছে। কখন ভ্যালু চেঞ্জ হচ্ছে? যখন এইটা করতেছি। ঠিক আছে, লাইক আমি যদি এরকম করি তাহলে কি আসবে? 1। মানে এখন তো প্লাস হবে না, কারণ নাম্বার আগে প্লাস যায় না। ঠিক আছে, স্যার স্যার যে পুরো মাথা গরম করে দিছি। স্যার যে -1 দিয়ে কারণ -1 কি করবো? কারণ পোস্ট ইনক্রিমেন্ট করে একটু স্যার একটু দেখুন। পোস্ট ইনক্রিমেন্ট না, তাহলে কি আসবে? -1 এর পোস্ট ইনক্রিমেন্ট কত? স্যার তো প্রি ইনক্রিমেন্ট স্যার। ও আচ্ছা, পোস্ট ইনক্রিমেন্ট না। হ্যাঁ তো কি আসবে? -1 আসবে। -1 আসবে। আরে ও তো কনসেপ্ট লাগে আগেই তো -1 ছিল, তো সমস্যা কিছু থাক, আর কনফিউশন হবেন না। চার লাইনে কনফিউশন। এখন আরেকটা গেট আছে, এটা হলো অর গেট। অর গেটের ক্ষেত্রে খুবই মজার। 0 কি? ফলসি। তাহলে অর গেট হলে কি হবে? স্যার ট্রু হয়ে যাবে। সরি, নর গেট। নর গেট হলে কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। নর পুলটি বাস, খালি পুলটি দেয়। আপনারা যদি ট্রু দেন ও ফলস করবে। নাকি স্যার নট গেট? নট, নর নট গেট মানে নর বা নট যেটাই বলেন, নর গেট। ঠিক আছে, অ্যান্ড গেট, অর গেট, নর গেট।
ঠিক আছে, অ্যান্ড নটও বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো কিছুর আগে যদি মানে এটা কি ছিল ফলস, নট দিছেন কি হয়েছে স্যার নট গেট তো স্যার নট গেট আর অর গেট এর কম্বিনেশন কম্বিনেশনে হয়, ঠিক আছে, বাট আমাদের এখানে কম্বিনেশন নাই রে, ঠিক আছে, এখানে কম্বিনেশন করতে গেলে নরের হ্যাঁ কাজ একই, মানে এটাকে লজিক্যাল নট বলা হয়, ঠিক আছে, নট বলার সমস্যা নেই, লজিক্যাল নট মানে আপনি যদি এখানে এখন এখানে কোনো একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেন তাহলে ট্রু হয়ে যাবে কি ফলস, ফলস হয়ে যাবে কি ট্রু, ঠিক আছে, উল্টে যাবে। আচ্ছা তাইলে কোনো একটা ভ্যালু ট্রু কিনা ফলসি কিনা সেটা আমরা চেক করতে পারি কিভাবে? দুইটা এক্সক্লেমেটরি দিয়ে। একবার কি হবে জিরো কি ফলস, এখানে এসে একবার কি হলো ট্রু, আরেকবার কি হলো ফলস, তাহলে ওর রিয়েল ডেটা টাইপ পেয়ে গেলাম জিরো ফলস, এরে কি ট্রু। যদি কোন জিনিসের ডেটা টাইপ মানে ট্রু না ফলসি কিনা দেখতে চান তাহলে কি করতে পারেন, এর আগে দুইটা নট সাইন দিতে পারেন, দুইটা নট সাইন দিলে কি হয়ে যাবে ওটার রিয়েল ডেটা টাইপটা মানে রিয়েল ট্রু এবং ফলসি ভ্যালু কিনা সেটা পেয়ে যাবেন, ঠিক আছে, মানে দুইবার উল্টে দেওয়া। আমি যদি সিম্পলি এটারে চিন্তা করেন, এটারে আমি এরকম রাখছি, একবার উল্টেছি তাহলে কি এরকম, তার একবার উল্টেছি আবার সিধা হয়ে গেছে, সহজ। ক্লিয়ার নট, যাক অ্যাটলিস্ট ক্লিয়ার হয়েছেন, কি যে ক্লিয়ার হয়েছেন আল্লাহ জানে। আজকে আর কয়েকটা অপারেটর আছে, টাইপ ওয়াইজে যাব না। লাস্ট একটা দেখা শেষ করে দেব, কারণ এরপর অপারেটরের জন্য ইফেলস দরকার। একটা অপারেটর আছে যেটাকে বলে নালিশ অপারেটর, ঠিক আছে, নালিশ করা না, ঠিক আছে, নালিশ অপারেটর। নালিশ অপারেটর দেখতেছে এরকম দুইটা কোশ্চেন সাইন, মানে কনফিউশন। ওকে, নালিশ কি করে বললাম, লেট তাহলে বি এর মান কত আসবে? নালিশ অপারেটরের সিম্পলটা বুঝেন, যদি এটা নাল হয় অথবা আনডিফাইন হয়, যদি এটা নাল হয় অথবা আনডিফাইন হয় তাইলেই শুধুমাত্র 20 আসবে। তাহলে এখন বি এর মান কত? এই অপারেটরের যদি এই যে শুরুর দিকে যে অপারেটরটা শুরুর দিকে যে ভ্যালুটা থাকবে এটা যদি নাল হয় অথবা আনডিফাইন হয় তাহলেই শুধুমাত্র পিসের ভ্যালুটা আসবে। তাহলে এবারে আমি যদি এটা করে দিই নাল, তাহলে কত আসবে? এখানে লেখা আছে দেখেন, রিটার্নস দ্য রাইট অপারেটর অনলি ইফ দ্য লেফট ইজ নাল অর আনডিফাইন্ড। হয় নাল হইতে হবে নয় আনডিফাইন হইতে হবে। হ্যাঁ শুধু লেফটেরটা, রাইটেরটা হচ্ছে ভ্যালু, রাইটেরটা ফিক্সড, পরেরটাও যদি নাল কইরা দেন এখন তাহলে তো হইলেই কাম। নাল আসবে, নালই আসবে। যদি এটাতে ভ্যালু দেন তাহলে তো পরেরটা যাবেই না রে, কোশ্চেনই তো আসে না। কোশ্চেন রেজ হবে তখনই যখন সামনেরটা কি হবে, নাল বা আনডিফাইন হবে, ঠিক আছে। এটা অনেক সময় কাজে লাগে, এটা খুবই ইউজফুল একটা জিনিস। এটা ম্যাক্সিমাম টাইম আমাদের যখন কোনো ডাটাবেস থেকে ডেটা আসে তখন অনেক প্রয়োজন পড়ে। যদি বাই চান্স ডাটাবেসের ডেটা নাল হিসাব পড়ে তখন তো কি চলে আসবে, এরর চলে আসবে, ঠিক আছে। তখন আমরা এরকম করি যে ভাই যদি এটা নাল থাকে বা আনডিফাইন থাকে, ম্যাক্সিমাম টাইমে ডাটাবেসে তো নাল থাকে না, অনেক সময় দেখা যায় আনডিফাইন। ভাই যদি আনডিফাইন থাকে তাহলে আমি একটা চেকিং দিয়ে রাখলাম যে ভাই এটা যদি বাই চান্স কিছুই না বলা থাকতো তাহলে কি আসবে, 20 আসবে, যাতে আমার ফন্টেন ভেঙে না যায়, ঠিক আছে। এইরকম চেকিংগুলো করতে হয়, ঠিক আছে। ডাটাবেস থেকে যখন আসে তখন ইউজ কেস সামনে পাবেন, ইউজ কেসের কোনো অভাব নাই। এই যে যা যা দেখছেন এগুলো সব একসাথে ইউজ হয়, ঠিক আছে। না সব ফন্টেন্টের, জাভাস্ক্রিপ্টের কোনো ব্যাকএন্ড ফন্টেন্ট নাই। জাভাস্ক্রিপ্ট যা শিখতেছেন এরা ফন্টেন্ডও কাজে লাগবে, এটা ব্যাকএন্ডও কাজে লাগবে, যেখানে যাবেন ওখানে কাজে লাগবে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নালিশ, নালিশ, নালিশ,